বিসমুল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের স্পিকিং পার্ট অনের সেকেন্ড ক্লাস। সবাই একটু দয়া করে খাতা কলম নিয়ে বসবেন। যে কথাগুলো বলি একটু দয়া করে লিখে রাখবেন, এবং আপনার পড়াশোনাটা যেন একটু গোছানো ওয়েতে হয়। যে ওভারঅল ওভারঅল স্পিকিং এর জন্য কয়টা পার্ট আছে, কয়টা কোশ্চেন আপনাকে কমপ্লিট করতে হবে, কি কি বিষয়ের উপর পড়াশোনা করতে হবে। যারা একদম বেসিক লেভেলে আছেন তাদের কিভাবে শুরু করতে হবে, কোন টপিকগুলো আগে পড়তে হবে, স্টেপ বাই স্টেপ এগুলো একটু গুছিয়ে রাখবেন। সো আপনারা আমাদের এখানে ভর্তি হয়েছেন, আমরা সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা আমাদের উপর বিশ্বাস করেছেন, আমাদের এখানে টাকা খরচ করে ভর্তি হয়েছেন। সো সেটা সেটা হচ্ছে আমাদের জন্য, আমাদের ফ্যামিলির জন্য, সব দিক থেকেই আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। এখন আপনার রেজাল্টটা যেন সর্বোচ্চ হয়। আপনার হচ্ছে যে উদ্দেশ্যে ভর্তি হয়েছেন সে উদ্দেশ্য যেন সফল হয়, এটার জন্য আপনারও উচিত আমাদেরকে সহযোগিতা করা। কিভাবে? এই ক্লাসগুলো আপনি মনোযোগ সহকারে করবেন। সো আপনি আমার কথাগুলো শুনতেছেন, আমি আপনাকে দেখতেছি না। সো আপনি এখন চাইলে শুয়ে বসেও ক্লাসটা শুনতে পারেন, হাঁটি হাঁটি পা পা করে এদিক সেদিক গল্প করতেছেন, আবার এটা শুনতে পারেন। আবার খাতা কলম নিয়ে চেয়ার টেবিলে বসেও আমার ক্লাসটা করতে পারেন। সো আপনি দয়া করে খাতা কলম নিয়ে চেয়ার টেবিলে বসবেন, যাতে করে আপনার পড়াশোনাটা ভালো হয়। ইওর লাইফ, ইওর চয়েস, ইওর রেসপন্সিবিলিটি। সো আপনি সবাই এখানে ম্যাচিউরড, সো এখানে বাচ্চাদের মতো এত এইভাবে বলার দরকার নাই। কিন্তু আমি আপনাদেরকে হচ্ছে আহ, আপনাদের যেন বেস্ট হয়, ভালো হয়, আপনাদের ভালো চাই, এজন্য এভাবে বলতেছি। সো দেখেন, আমরা এর আগের ক্লাসে যে কথাগুলো বলেছিলাম আমি একটু হচ্ছে দুবারা রিপিট করতেছি। সেটা হচ্ছে স্পিকিং পার্ট অনের ফার্স্ট ক্লাসে আমরা যে সমস্ত বিষয় আলোচনা করতেছি, যে আইএলস একটা ভাষার পরীক্ষা। এটা কোনোভাবেই জ্ঞানের পরীক্ষা না। ভাই আমি এই বিষয় জানি না, আমি তো জুনিয়র, আমি তো এসএসসি ক্যান্ডিডেট, আমি তো মাস্টার্সে পড়ি, এগুলো কোনো ম্যাটার না। আপনি যাহা বলিবেন তাহাই সঠিক আনসার বলিয়া গণ্য হইবে, যদি আপনি মনের ভাব প্রকাশ করিতে পারেন। মনের ভাব প্রকাশ করিবার জন্য কিছু কমন কথাবার্তা আছে, যেগুলো আমি এর আগের ক্লাসেও আলোচনা করেছিলাম, আজকে স্বল্প সময় নিয়ে দেখাচ্ছি। সো ব্রিটিশ কাউন্সিল আইডিপি দুই মাধ্যমে পরীক্ষা দেওয়া যায়, শুধুমাত্র পাসপোর্ট আর টাকা হইলেই আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। সুতরাং যাদের এখনো পাসপোর্ট হয় নাই তারা অতি দ্রুত পাসপোর্টটা করে ফেলেন। শুধুমাত্র আইএলস পড়াশোনাটাই একমাত্র মাধ্যম না দেশের বাইরে যাওয়ার জন্য, আরো বেশ বেশ কিছু বিষয় জড়িত থাকে। আপনি কোন দেশে যেতে চান, আপনি কোন এখন আপনার অনার্স মাস্টার যেখানে আছে, মানে যে বিষয় থেকে পড়েছেন মাস্টার্সে বা পোস্ট গ্রাজুয়েশন লেভেলে, কোন সাবজেক্টে পড়তে যেতে চান একটু খোঁজ খবর নেন। আপনার পাসপোর্ট, আপনার হচ্ছে কত টাকা দেখাতে হবে, তারপর হচ্ছে আপনার এডিশনাল যে কিছু রিকোয়ারমেন্ট, যেমন আপনারা অবশ্যই অবশ্যই আপনারা জানেন দেশের বাইরে আসলে ড্রাইভিংটা মাস্ট। এখানে দেশে যেরকম অল্প খরচে অনেক কিছু করা যায়, এখানে যার যার কাজ তাকেই করতে হয়। সো ড্রাইভিংটা শিখে ফেলেন। আপনার আইএলটিএস পড়াশোনার পাশাপাশি যদি এগুলো একটু করেন, আপনার পড়াশোনার জন্য এগুলো ইন্সপাইরেশন হিসাবে কাজ করবে। বাট এগুলো মুখ্য উদ্দেশ্য না, আমার মুখ্য উদ্দেশ্য হচ্ছে আইএলটিএস। কিন্তু আপনি আপনি এগুলো নিজের মতো করে হচ্ছে গোছাতে থাকেন। আর এই আইএলটিএস এর যে স্পিকিং টেস্টটা, এটা যে শুধু আইএলটিএস কাজে দিবে তা না, আপনার রিয়েল লাইফের ইউনিভার্সিটি ভাইবা অথবা জব ভাইবা যে কোনো জায়গায় এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। সো ব্রিটিশ কাউন্সিলে এক্সাম দিলে আপনি কোন দিন কয় তারিখে কয় ঘটিকায় পরীক্ষা দিবেন এটা ফিক্সড করে নিতে পারেন। আহ, আর আমি যদি সাজেস্ট করতে বলেন আমাকে, আমি বলবো যে মূল পরীক্ষার পরে স্পিকিং টেস্টটা দেন। এরপর এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে 11 থেকে 14 মিনিটের একটা পরীক্ষা দুই ভাবে হয়, একটা হচ্ছে ফেস টু ফেস আর একটা অনলাইনে। আমরা যেরকম জুম মিটিং এ ক্লাস করতেছি এরকমই। আমরা বলেছিলাম যে তিনটা পার্ট থাকে, পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি। বাট পার্ট ওয়ানে আপনাকে আহ, এমন ভাবে হচ্ছে পার্ট ওয়ানের প্রিপারেশনটা নেবেন যাতে করে হচ্ছে পার্ট জিরো, যাতে করে আপনার হচ্ছে ইমপ্রেশনটা ভালো হয় এক্সামিনারের কাছে। তিনটা ক্যাটাগরিতে ফার্স্ট পার্ট ওয়ানে কোশ্চেন করা হয়ে থাকে। আমরা এর আগে আলোচনা করেছিলাম যে টোটাল অলমোস্ট 12টা কোশ্চেন হয়ে থাকে পার্ট ওয়ানের ক্ষেত্রে, টোটাল 12টা কোশ্চেন। এই 12টা কোশ্চেন পার্সোনাল কোশ্চেন করা হয় 4টা মাস্ট।
অবশ্যই এই 4টা পার্সোনাল কোশ্চেন করা হবে। এর মধ্যে সর্বপ্রথম যে কোশ্চেনটা করবেই সেটা হচ্ছে হোয়াটস ইউর নেম এবং হোয়াট ক্যান আই কল ইউ, আমি তোমাকে কি নামে ডাকতে পারি। এইটা ভাই আপনি অবশ্যই অ্যাক্টিং করে হোক, রিহার্সেল করে হোক, বাসায় বারবার উচ্চারণ করে হোক, যেভাবেই হোক আপনি এটা যেন একদম ন্যাচারাল স্পন্টেনিয়াসলি স্বতঃস্ফূর্তভাবে একজন সিটিজেন বা আমরা বাংলা ভাষা যেভাবে বলি এইভাবেই আপনার এক্সামিনারের সামনে তুলে ধরতে পারেন, কারণ এগুলো প্রথম দিককার কথাবার্তা, এগুলো করবেই। হোয়াটস ইউর নেম, হোয়ার আর ইউ ফ্রম, ডু ইউ ওয়ার্ক অর স্টাডি, আপনি কিসে পড়াশোনা করেন, আপনি কোথায় থাকেন, এগুলো ফিক্সড কোশ্চেন, এগুলো কখনো নড়চড় হবে না, এটা আপনার জন্য হচ্ছে আহ, এগুলো ফিক্সড কোশ্চেন, এগুলো অবশ্যই করে থাকে। আমরা আলোচনা করেছিলাম যে পার্ট ওয়ানে টোটাল 12টা কোশ্চেন হয়ে থাকে, 4টা কোশ্চেন পার্সোনাল, আর যে কোনো 2টা টপিক নিবে, 2টা টপিক নিয়ে প্রত্যেকটা টপিকের উপর 4টা করে কোশ্চেন করবে। আজকে আমি আরো 60 কোশ্চেন দিয়ে দিব ক্লাসের পরে। সো এগুলো এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম, যারা আগের ক্লাসটা দেখেন নাই দয়া করে আবার একটু দেখে নেবেন। আমি মূল বিষয়গুলো শুধু বলছি যে আপনার ব্যান্ড স্কোরটা কিভাবে দেওয়া হবে, আহ, কিভাবে বললে কত ব্যান্ড স্কোর দেওয়া হবে, যত বেশি চেঞ্জ করবেন তত বেশি ব্যান্ড স্কোর। এক্সামিনার যেভাবে কোশ্চেন করবে আপনার উত্তরটা হবে ভিন্নভাবে। এরপর হচ্ছে এরিয়া দিয়ে আনসার করবেন। এরিয়া যে কোনো কোশ্চেন করুক না কেন, প্রথমে এ তে আনসার, পরে আর তে রিজন, এরপর ই তে এক্সাম্পল, শেষের এ মানে আবার আনসার। এরপর হচ্ছে হোয়াটস ইউর ফেভারিট কালার, এটা একটা এক্সাম্পল দিয়েছিলাম এরিয়া দিয়ে, তাহলে প্রথমেই বলেন আপনার প্রিয় কালার কোনটা, এরপর একটা কারণ দর্শান। সো ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট, সিন্স, তারপরে হচ্ছে আপনার বিকজ, এগুলো দিয়ে কারণ বলা যায়, সবসময় কারণ হয় না, না হলে নাই, এক্সাম্পল। সো 3টা আইটেম আমাদের মাথায় রাখতে হবে পার্ট অনের আনসারের ক্ষেত্রে। প্রত্যেকটা কোশ্চেনের জন্য আপনি এই লিঙ্কিং ওয়ার্ড ইউজ করবেন পার্ট অনে। পার্ট অনে আবার হোয়াটস ইউর নেম, এখানে লিঙ্কিং ওয়ার্ডের দরকার নেই। যে ওয়েল টু বি অনেস্ট মাই নেম ইজ, এটা আপনার নাম বলার ক্ষেত্রে তো আপনি এমনি সৎ হবেনি, এখানে আবার অসৎ হওয়ার কি আছে। বাট এই পার্সোনাল 2-4টা কোশ্চেন ছাড়া যত কোশ্চেন করবে পার্ট ওয়ানে এই লিঙ্কিং ওয়ার্ড ইউজ করবেন। সো কোশ্চেনের ওয়ার্ড টিচার আপনাকে যেভাবে কোশ্চেন করবে সেটার সিনোনিম করে ফেলবেন বা প্যারাফ্রেজ করে ফেলবেন। আর আপনাকে পরশুদিন যে ক্লাসটা হবে ওই ক্লাস শেষে ইনশাল্লাহ আপনাদেরকে স্পিকিং পার্টনার দিয়ে দেওয়া হবে। সো স্পিকিং পার্টনার যে দেওয়া হবে, স্পিকিং পার্টনার যে দেওয়া হবে তার সাথে আপনি এই যে কথায় কথায় এই লিঙ্কিং ওয়ার্ড গুলো ইউজ করবেন, যাতে করে পরীক্ষার হলে আপনি লিঙ্কিং ওয়ার্ড গুলো মনে করতে বেগ পেতে না হয়। ওকে, সো এরপর হচ্ছে এরিয়া দিয়ে আনসার করবেন। এই 3টা বিষয় স্পিকিং এর মার্কিং ক্রাইটেরিয়া নিয়ে আলোচনা করেছিলাম, যে আপনি হচ্ছে আপনার ফ্লুয়েন্সিতে 25% বা ফ্লুয়েন্সিতে 9-এর মধ্যে কত পেলেন, ভোকাবুলারিতে 9-এর মধ্যে কত পেলেন, গ্রামারে 9-এর মধ্যে কত পেলেন, প্রোনাউন্সিয়েশনে 9-এর মধ্যে কত পেলেন। এই 4টা আলাদা আলাদা করে ব্যান্ড স্কোর দেওয়া হবে। 4টা আলাদা আলাদা করে ব্যান্ড স্কোর দিয়ে তারপরে ধরেন এখানে 9, 8, 7, 6 4 দিয়ে ভাগ করা হবে। সো সিনোনিম বা ভোকাবুলারি ইউজ করা আরেকটা সহজ টেকনিক হচ্ছে প্রথমে ডিরেক্ট সিনোনিম, এরপর প্যারাফ্রেজ, এরপরে সেটা নেগেটিভ সেন্টেন্স উইথ অ্যান্টোনিম। যেমন তুমি মানুষটা খুব ভালা, তুমি মানুষটা খুবই ভালো, অথবা তুমি মানুষটা খুব খারাপ না, খুব খারাপ না মানেই হচ্ছে ভালো। ওকে, এভাবে নেগেটিভ করে উইথ অ্যান্টোনিম। আমরা একটা কোশ্চেন আনসার দিয়েছিলাম, ডু ইউ থিঙ্ক ইউ আর এ গুড নেইবার। সো এই যে লিঙ্কিং ওয়ার্ডটা, ইটস রিয়েলি এ ট্রিকি ওয়ান, আই ডিডন্ট থিঙ্ক ইট বিফোর বাট ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, এগুলো কথা একদম হচ্ছে স্ট্রংলি বলবেন যাতে টিচার বোঝে আপনি এভাবেই কথা বলেন, হোক আপনি 4 ব্যান্ড লেভেলের স্টুডেন্ট, হোক আপনি 9 ব্যান্ড লেভেলের স্টুডেন্ট, হোক 6-7 ব্যান্ড লেভেলের স্টুডেন্ট, বাট এই কথাগুলো এগুলাই টেকনিক, এই বিষয়গুলোই হচ্ছে টেকনিক। যে আপনি ধরেন একটানা বাসায় পড়াশোনা করে গাধার খাটুনি খেটে যেটা করতে না পারবেন, আমরা আপনাকে সেই টেকনিক গুলো শেখাচ্ছি। সো এভাবে আমরা দেখেছি যে আমাদের অনেক স্টুডেন্ট এইভাবে প্রিপারেশন নিয়ে ভালো করেছে। সো সবাই খাতা কলমে নতুন একটা কোশ্চেন লেখেন, নতুন একটা কোশ্চেন লেখেন। কোশ্চেনটা হচ্ছে আপনার কোশ্চেন লিখি পার্ট ওয়ানের জন্য এবং সেগুলো আনসার লিখি। ওকে, সো কোশ্চেনটা লেখেন। এর আগে একটা কথা লিখে নেন যে টিচার আপনাকে যে টেন্সে কোশ্চেন করবে আপনার আনসারটাও হবে সেই টেন্সে। ভাই, টিচার বা এক্সামিনার, আপনার এক্সামিনার
এক্সামিনার যে টেন্সে কোশ্চেন করবে আপনাকে উত্তরটাও সেই টেন্সেই দিতে হবে। লিখে নেন ভাই, লিখে নেন। সবাই লিখতেছেন? ও ভাই, সবাই লিখতেছেন? একটু ভাই দয়া করে লেখেন। পড়াশোনা একটা ধৈর্যের জিনিস, পড়াশোনা একটা বিনয়ের জিনিস। পড়াশোনা এটা হচ্ছে কোনো প্রোডাক্ট না, এটা হচ্ছে আপনার ধৈর্য ধরে এগুলোকে আয়ত্ত করতে হয়। সো আপনি যদিও জানেন পারেন, তারপরেও দয়া করে একটু লিখে রাখেন। সো টিচার যে টেন্সে কোশ্চেন করবে আপনার উত্তরটা হবে সেই টেন্সেই। আপনাকে যদি প্রশ্ন প্রশ্ন করে যে আহ, তুমি কি গতকালকে এই কাজটা করেছো, তুমি কি গতকালকে হচ্ছে হোমওয়ার্কটা কমপ্লিট করেছো, গতকালকে বলেছে, তাহলে আপনাকে বলতে হবে হ্যাঁ আমি গতকালকে এটা অলরেডি কমপ্লিট করছি। সো গতকালকে বলেই আপনাকে উল্লেখ করতে হবে। অথবা আপনি অনেক বছর আগে কিছু একটা হয়েছিল, সো তুমি কি 5 বছর আগে অমুক একটা কান্ট্রিতে অমুক একটা সিটিতে বসবাস করতা, করতা, তাহলে পাস্ট টেন্স। আপনাকেও আনসার করতে হবে হ্যাঁ আমি ওখানে বসবাস করতাম, তাম পাস্ট টেন্স। সো আমি অনেক স্টুডেন্টকে দেখেছি যাদের ইংলিশ লেভেল ভালো, যাদের অনেকে ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, আপনার ক্যারিয়ারের ভালো পজিশনে আছে, তাদেরকে এই টেন্স বিষয়ে অনেক ছোটখাটো মাইনর তারা ভুল করতো মক টেস্ট যখন আগে নিতাম। ইভেন ইউনিভার্সিটির কিছু টিচারও ছিলেন, আল্লাহ মাফ করুক আমি কাউকে ছোট করে দেখতেছি না, এগুলা স্লিপ অফ টাং বলে। হ্যাঁ, সো আপনার জানা সত্ত্বেও এগুলো অনেক সময় ভুল হয়ে যায়। এগুলো আসলে মাইনর মিস্টেক্স, দুই একটা ভুল হলে কোনো সমস্যা নাই। গত ক্লাসে দেখিয়েছিলাম যে স্লিপ অফ টাং এগুলো ভুল হলেও 9 ব্যান্ড পেতে পারে। কিন্তু এই সহজ ভুলের সংখ্যা যদি মাত্রাতিরিক্ত হয়ে যায় তখন অবশ্যই ব্যান্ড স্কোর কমবে। সো যে টেন্সে কোশ্চেন করবে সেই টেন্সেই আনসার দিতে হবে, ভেরি সোজা কথা। প্রথম প্রশ্ন আজকের আমাদের এখানে, লিখে নেন, ইজ ইট ইম্পর্টেন্ট টু ইউ টু ইট হেলদি ফুড? লেখেন, ইজ ইট ইম্পর্টেন্ট, এটা কি গুরুত্বপূর্ণ, টু ইউ তোমার জন্য, টু ইট হেলদি ফুড হেলদি ফুড খাওয়াটা তোমার জন্য গুরুত্বপূর্ণ কিনা। হেলদি ফুড খাওয়াটা তোমার জন্য গুরুত্বপূর্ণ কিনা, ইজ ইট ইম্পর্টেন্ট এটা কি গুরুত্বপূর্ণ, টু ইউ তোমার জন্য, টু ইট হেলদি ফুড হেলদি ফুড খাওয়াটা তোমার জন্য গুরুত্বপূর্ণ কিনা। এখন দুনিয়ার কোন পাগল, যদি সাহেব, দুনিয়ার কোন পাগলে আছে বলবে না যে গুরুত্বপূর্ণ না? সবাই বলবে গুরুত্বপূর্ণ। কিন্তু এই আনসারটা আপনি কিভাবে দেন সেটা হচ্ছে ম্যাটার। আপনি কি ইয়েস নো হাই হ্যালোর মধ্যে সীমাবদ্ধ থাকেন নাকি আরেকটু অ্যাডভান্স হইতে বলেন? সো আপনাকে প্রশ্ন করেছে ইজ ইট ইম্পর্টেন্ট, এটা কি গুরুত্বপূর্ণ। সো আপনি ইম্পর্টেন্ট ওয়ার্ডটা আর বলবেন না, উইদিন ন্যানো সেকেন্ডের মধ্যে এই শব্দটা চেঞ্জ করে দেন, টু ইউ টু ইট হেলদি ফুড, সো স্বাস্থ্যকর খাবার খাওয়াটা গুরুত্বপূর্ণ কিনা। আপনি বলেন প্রথমে একটা লিঙ্কিং ওয়ার্ড, আই রেকন। আই রেকন, রেকন মানে মনে করা, রেকন মানে থিঙ্ক, থিঙ্কের সিনোনিম হচ্ছে রেকন, টিএইচ আই এন কে, থিঙ্ক, রেকন, রেকন কে ওটা হচ্ছে আই থিঙ্ক, আই থিঙ্ক, থিঙ্ক মানে হচ্ছে মনে করা, রেকন মানে মনে করা। আই রেকন অথবা আই থিঙ্ক, আই রেকন ইটস রিয়েলি ক্রুশাল, আমি মনে করি এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, টু টেক বেটার অথবা নিউট্রিশাস ফুড, টু টেক বেটার অথবা নিউট্রিশাস ফুড, স্বাস্থ্যকর খাবার অথবা উন্নত মানের খাবার খাওয়াটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো প্রথমে লিঙ্কিং ওয়ার্ড, এরপরে যেভাবে প্রশ্ন করেছে সেটার সিনোনিম, ইটস রিয়েলি ক্রুশাল, ক্রুশাল মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, ক্রুশাল মানে গুরুত্বপূর্ণ, টু টেক বেটার অথবা নিউট্রিশাস ফুড, বেটার এখানে আছে হেলদি ফুড, আপনি বলতেছেন বেটার অথবা নিউট্রিশাস ফুড। ওকে, আই রেকন আমি মনে করি ইটস রিয়েলি ক্রুশাল এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, টু টেক বেটার অথবা নিউট্রিশাস ফুড, হেলদি ফুডের পরিবর্তে, হেলদি ফুডের পরিবর্তে বেটার অথবা নিউট্রিশাস ফুড। ওকে, এরপর হচ্ছে কেন, কেন হেলদি ফুড খাওয়াটা গুরুত্বপূর্ণ, ইটস ভাইটাল এটা গুরুত্বপূর্ণ, বিকজ উই ক্যান কিপ আস, উই ক্যান কিপ আস ফিট অ্যান্ড অ্যাক্টিভ বাই ইটিং হেলদি ফুড,
এটা ভাইটাল, এটা গুরুত্বপূর্ণ। কারণ কারণ প্রথমে বলেছি ক্রুশাল, এরপরে বলতেছি ভাইটাল। ভাইটাল মানেও গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট মানেও গুরুত্বপূর্ণ, ক্রুশাল মানেও গুরুত্বপূর্ণ, নেসেসারি মানেও গুরুত্বপূর্ণ, আরো অনেক সিনোনিম আছে যেগুলো আপনি ইউজ করতে পারেন। বিকজ উই ক্যান কিপ আস ফিট অ্যান্ড অ্যাক্টিভ বাই ইটিং হেলদি ফুড। ও ভাই, সবাই লিখতেছেন খাতায়? সবাই কি লিখতেছেন? সবাই একটু দয়া করে লিখে নেন। সো এটা হচ্ছে কারণ দর্শালাম। এরপরে লাস্ট আরেকটা লাইন, মোর ওভার ইট উইল কিপ আস ফ্রি ফ্রম অল সোর্স অফ ডিজিজেস। এটা আমাদের সকল প্রকার রোগ বালাই থেকে দূরে রাখবে। যে কোনো সিনোনিম ইউজ করতে পারেন মোহনা ম্যাডাম, যে কোনো, এখানে ক্রুশাল, আমি তো বারবার বলতেছি, যে কোনো সিনোনিম ইউজ করতে পারেন। সো আমাকে আর প্রশ্ন করার দরকার নাই যে হচ্ছে এটা ইউজ করতে পারবো কিনা, এটা ইউজ করতে পারবো কিনা। ওকে, সো মোর ওভার ইট উইল কিপ আস ফ্রি ফ্রম অল সোর্স অফ ডিজিজেস। এটা আমাদের সকল প্রকার রোগ বালাই থেকে দূরে রাখবে। যাদের কোশ্চেন আছে তারা ক্লাস শেষে আমাদের কোশ্চেন করবেন। ওকে, ক্লাস শেষে আমি কোশ্চেন আনসার সেশন রাখবো, বাট 1.5 ঘন্টা হচ্ছে আমাদের মূল ক্লাস। তো এরপরে আপনি আমাকে প্রশ্ন করেন। আর আপনার কি কি প্রশ্ন হয়, কোন জায়গায় সমস্যা হয়, আমি আলহামদুলিল্লাহ জানি। সো ওগুলো আমি আপনাদেরকে নিজের থেকেই বলতেছি। তারপরেও যদি কোনো কোশ্চেন রেইজ হয়, আপনি খাতায় লিখে রাখেন, ক্লাস শেষে আপনাকে হচ্ছে কোশ্চেনের সুযোগ দেওয়া হবে। ক্লাস শেষে আমি আপনাকে কোশ্চেন আনসারের সুযোগ দিব। ওকে, সো দেখেন, আই রেকন ইটস রিয়েলি ক্রুশাল টু টেক বেটার অথবা নিউট্রিশাস ফুড। ইটস ভাইটাল বিকজ উই ক্যান কিপ আস ফিট অ্যান্ড অ্যাক্টিভ বাই ইটিং হেলদি ফুড। এটা হচ্ছে প্রথমে ডিরেক্ট লাইন বলে দিলাম। এরপরে হচ্ছে আমরা এটা কেন গুরুত্বপূর্ণ সেটা বললাম, শেষে আর একটা লাইন বললাম, মোর ওভার ইট উইল কিপ আস ফ্রি ফ্রম অল সোর্স অফ ডিজিজেস। এই এরিয়া, এতে ডিরেক্ট আনসার, আর তে রিজন, ইতে হচ্ছে এক্সাম্পল, এক্সাম্পল থাকলে থাকলো, না থাকলে নাই, পারলে পারলেন, না পারলে না দিলেন। এটা সবসময় সবকিছুর এক্সাম্পল হয় না। শেষে এসে আবার আনসার। সো দেখেন, এই লাইনটা আপনি যদি ঠাড়া মুখস্থ করেন, আপনার যদি একটু আইডিয়া থাকে, একটু যদি আপনার নখদর্পণে আসে এই বিষয়গুলো, তাহলে আশা করা যায় এই টাইপসের যে কোনো কোশ্চেন করুক না কেন আপনি আনসার করতে পারবেন। এখানে বলেন তো, যদি থাকে, ইজ ইট ইম্পর্টেন্ট টু ইউ টু ড্রিঙ্ক এনাফ ওয়াটার, কিভাবে বলতেন? ইজ ইট ইম্পর্টেন্ট টু ইউ টু ড্রিঙ্ক এনাফ ওয়াটার। সো এখানে এনাফ ওয়াটারের জায়গায় আপনি সাফিসিয়েন্ট ওয়াটার বলতে পারেন, মাস ওয়াটার বলতে পারেন। এখানে ইম্পর্টেন্টের জায়গায় ওই যে এক আপু বললেন সিগনিফিকেন্ট, একজন বললেন হচ্ছে ক্রুশাল, আমি বললাম ভাইটাল, যে কোনো একটা বললেই হবে। এরপর আপনার আহ, এই টাইপসের আনসারের ক্ষেত্রেও সেম কথাগুলোই বলা যায়। লিখে নেন, লিখে নেন, আমি লিখে দেই কিছু। ওকে, আমি লিখে দিচ্ছি। এই প্রশ্নটা লেখেন, ইজ ইট ইম্পর্টেন্ট টু ইউ টু ড্রিঙ্ক এনাফ ওয়াটার। এটা আপনি লেখেন, টু ড্রিঙ্ক এনাফ ওয়াটার। লিখে নেন, টু ড্রিঙ্ক এনাফ ওয়াটার। সো এনাফ ওয়াটারের জায়গায় আপনি লিখবেন মাস ওয়াটার। সো সেম সেম আইডিয়া। আমি আপনাকে হচ্ছে কিছু আনসার দেখাচ্ছি, আপনি একটা আনসার দেখে হাজারো রকমের প্রশ্নের আনসার যেন করতে পারেন, সেটা আমরা এখানে ডিসকাস করছি। অথবা প্রশ্ন আর একটা লেখেন যে ইজ ইট ইম্পর্টেন্ট টু ডু এক্সারসাইজ রেগুলারলি। লেখেন, ইজ ইট ইম্পর্টেন্ট টু ডু এক্সারসাইজ রেগুলারলি। প্রতিদিন এক্সারসাইজ করাটা এটা গুরুত্বপূর্ণ কিনা। তো প্রতিদিন এক্সারসাইজ করাটা এটা গুরুত্বপূর্ণ কিনা। সো ইজ ইট ইম্পর্টেন্ট টু ইউ টু ড্রিঙ্ক এনাফ ওয়াটার। এটার আনসার আপনারা প্রথমে দেখে দেখে লেখেন। ভাই, ব্রেনের উপর একটু প্রেসার দেন, ব্রেনকে এত শান্তিতে রাখার দরকার নাই। ফেসবুক টিপলে খুব ভালো লাগে, কারণ কোনো ব্রেনে এক্সট্রা প্রেসার হয় না।
ইউটিউব দেখলে ব্রেনে কোনো এক্সট্রা প্রেশার হয় না, গল্প গুজব করলে ব্রেনে কোনো এক্সট্রা প্রেশার হয় না, টিভি দেখলে ব্রেনে কোনো এক্সট্রা প্রেশার হয় না। সো যেখানে এক্সট্রা প্রেশার হয় না সেখানে ব্রেনের এক্সারসাইজটাও হয় না। আপনাকে যদি হঠাৎ করে বলা হয় যে এই টাইপসের কোশ্চেন, যে তুমি প্রতিদিন এক্সারসাইজ করো কিনা, সো এক্সারসাইজ করো কিনা, ইয়েস নো হাই হ্যালো, ইয়েস আই ডু এক্সারসাইজ, আর কোনো কথা নাই। সো ব্রেনের উপর প্রেশার, সো এই ব্রেনের উপর যেহেতু প্রেশার, সুতরাং এখান থেকেই আপনার প্র্যাকটিসটা হবে। সো ইজ ইট ইম্পর্টেন্ট টু ইউ টু ড্রিঙ্ক এনাফ ওয়াটার? এনাফ ওয়াটার পান করাটা ইম্পর্টেন্ট কিনা? সো আই রেকন ইটস রিয়েলি ক্রুশাল টু ড্রিঙ্ক মাচ ওয়াটার। এখানে আছে এনাফ ওয়াটার, আপনি বলতেছেন মাচ ওয়াটার, আপনি বলবেন মাস ওয়াটার। ইটস ভাইটাল, এটা গুরুত্বপূর্ণ, বিকজ উই ক্যান কিপ আস ফিট অ্যান্ড অ্যাক্টিভ বাই ড্রিঙ্কিং সাফিসিয়েন্ট ওয়াটার। আমরা নিজেকে ফিট অ্যান্ড অ্যাক্টিভ রাখতে পারি সাফিসিয়েন্ট ওয়াটার, পর্যাপ্ত পরিমাণ পানি পানের দ্বারা। মোর ওভার ইট উইল কিপ আস ফ্রি ফ্রম অল সোর্স অফ ডিজিজেস। সকল প্রকারের রোগ বালাই থেকে পানি পান করলে এটা আমাদেরকে দূরে রাখে। দেখেন তো আনসারটা পছন্দ জুৎসই হয় কিনা। আপনাদের যে কোনো কোশ্চেন ক্লাস শেষে করবেন, হ্যাঁ, যে কোনো ইম্পর্টেন্ট কোশ্চেন ক্লাস শেষে করবেন, আমি সুযোগ দিব। সো আপনার ইমার্জেন্সি কিছু হলে, যে সাইদ ভাই বলেন কি কোশ্চেন করবেন, দেখি ইমার্জেন্সি কোনো কোশ্চেন হতে পারে। জি সাইদ ভাই বলেন। আবির ভাই, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ভাই। আমার একটা কোশ্চেন ছিল। আপনি যে কথাটা বলছেন প্যারাফ্রেজের কথাটা, ওই জিনিসটা আমি আপনার সিনোনিমটা ইউজ না করে আমি যদি লাইনের স্ট্রাকচারটাই কমপ্লিটলি ঘুরে দিই, কোনো প্রবলেম তো আর হবে না, তাই না? না না, কোনো প্রবলেম হবে না ভাই, বরং সেটা আরো আপ- ভালো। আপনি যে আমাকে যেই এক্সারসাইজে যে কোশ্চেনটা করলেন, এটা আমি পুরো 3 লাইন লিখলাম নিজের মতো, বাট আমি আপনার এই যে আপনার এই স্যাম্পল অ্যান্সারটা ফলো করিনি, আমি নিজের মতো লিখছি। কোনো সমস্যা তো হবে না? এক্স্যাক্টলি, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। জি, এগুলো থ্যাংক ইউ। জাস্ট একটা আইডিয়া, আমি যা জি, বলতেছি এগুলো জাস্ট একটা আইডিয়া, নট নেসেসারি যে এটাই ফলো করতে হবে। এগুলা জাস্ট একটা স্যাম্পল আনসার। সো আমি তো আগেই বলছি যে আইএলস এর কোনো ফিক্সড আনসার নেই। আইএলস একটা ভাষা, এটা কোনো জ্ঞানের পরীক্ষাও না, এটা কোনো ফিক্সড আনসারও নাই, সম্পূর্ণ ভিন্ন কথা বলে আপনি হচ্ছে 9 ব্যান্ড স্কোর পেতে পারেন। ওকে, সো সবাই লিখে নেন। বাট এটা একটা স্যাম্পল আনসার, যারা যারা মনে করেন যে হ্যাঁ আমি সম্পূর্ণ ভিন্নভাবে বলতে পারবো না, তারা এটা লিখতে পারেন। অথবা আপনি ভিন্নভাবে লিখছেন, সেটা কতটুকু গ্রামাটিক্যাল ঠিক আছে, সেটা কতটুকু হচ্ছে আপনার ভোকাবুলারির ইউজেসটা ঠিক আছে, এটা একটা জাতির বিবেকের কাছে প্রশ্ন। জাতির বিবেক তো আমাদেরকে উত্তর দিবে না, কিন্তু আমরাই একটা গাইড করার ট্রাই করতেছি। তো প্রথমে একটা ফিক্সড আনসার দেখে নেন যে এরকম আনসার হয়, এরপরে আপনি নিজের মতো করে বলবেন, বলতে হবে আপনাকেই, কিন্তু আমরা শুধু শুরুটা করে দিচ্ছি, ওকে, প্র্যাকটিসটা করাচ্ছি, এরপরে আস্তে আস্তে আপনি শিখবেন। যেমন একজন ব্যাটসম্যান কি জীবনের প্রথমেই 6 মারা শেখে? আগে ব্যাট আস্তে আস্তে করে ঠেকায়, মানে সিঙ্গেল নেয়, তারপরে আস্তে আস্তে একটু বল টোকায়, তারপর আস্তে 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 আরো প্র্যাকটিস করতে করতে এক সময় যে আন্তর্জাতিক ম্যাচে 6 মারে। সো আন্তর্জাতিক ম্যাচে এই 6 মারাটা এটা প্রথম দিনই হয় না, বা অনেক ধাপে ধাপে আসতে হয়। সো ধরেই নেন, আপনি ধরেই নেন যে আপনি দুর্বল, গরিব, অসহায়, 3 বেলা ভাত খান আপনি। সো ধরেই নেন আপনি দুর্বল। সো তাহলে আপনি যদি এটা নিজেকে ভেবে থাকেন, তাহলে আপনার জন্য আন্তরিক মোবারকবাদ। আপনি যদি এটাকে সত্যি ভাবে মনে করেন যে হ্যাঁ আপনি দুর্বল, তাহলে ওইভাবেই চেষ্টাটা করেন, আপনার কথার সাথে কাজের যেন মিল হয়। আবার মুখে বলবেন আপনি দুর্বল, কিন্তু চেষ্টা করবেন না, তা হবে না, তা হবে না। সো এই আনসারটা অলমোস্ট সেম। যদি এখানে বলে ইজ ইট ইম্পর্টেন্ট টু ইউ টু ডু এক্সারসাইজ রেগুলারলি, এইটাই বলবেন, ইটস রিয়েলি ক্রুশাল টু ডু এক্সারসাইজ রেগুলারলি না বলে এখানে টু ডু এক্সারসাইজ ডেইলি। সো একটু চেঞ্জ করে দিবেন, এরপর এটাও সেম থাকবে, ইটস ভাইটাল বিকজ উই ক্যান কিপ আস ফিট অ্যান্ড অ্যাক্টিভ বাই ড্রিঙ্কিং, সরি, বাই বাই ডুইং এক্সারসাইজ, অথবা বাই রানিং, বাই ওয়াকিং, অথবা হচ্ছে এগুলোর সাথে একটু একটু জুড়ে দিতে পারেন যে মোর ওভার উই শুড ফর মেইনটেনিং প্রপার হেলথ উই শুড টেক প্রপার নিউট্রিশাস ফুড টু। সো উই শুড টেক প্রপার নিউট্রিশাস ফুড, এইটুকু অ্যাড করে দিতে পারেন যে এক্সারসাইজের পাশাপাশি এটা আমাদের করা উচিত।
সো এই কথাটা কিন্তু লজিক্যাল হলো, যেহেতু প্রথম 2 লাইন এক্সারসাইজ নিয়েই বলছেন, থার্ড লাইন যদি বলেন যে আমাদের এটার পাশাপাশি এটাও করা উচিত, সুস্বাস্থ্যকর খাবারও খাওয়া উচিত, তাও সেটা হচ্ছে লজিক্যাল আনসার হিসাবে কাউন্ট হবে। সো এরপর দেখেন আমরা একটা আনসার শিখবো একটা, কিন্তু একটা দিয়ে মিনিমাম 4-5টা কোশ্চেন লেভেলের আনসার আমরা রেডি করতে পারবো ইনশাল্লাহ। সো দেখেন, কোশ্চেনটা লিখে নেন যে ডু ইউ লাইক সংস, ডু ইউ লাইক মুভিজ, ডু ইউ লাইক পোয়েম, ডু ইউ লাইক ক্রিকেট, ডু ইউ লাইক ফুটবল, ডু ইউ লাইক নোভেল, ডু ইউ লাইক ড্রামা। ওকে, সো এই কোশ্চেন যে কোনো একটা যদি আসে, আপনাকে যদি যে কোনো একটা বলে, হয় সং, হয় মুভি, হয় পোয়েম, হয় ক্রিকেট, হয় ফুটবল, হয় নোভেল, হয় ড্রামা, যে কোনো একটা বলুক না কেন, আপনি কিভাবে আনসার করবেন? আপনি সাপোজ আপনাকে সং এর কথা বলবো অথবা মুভি, আমরা একটা ধরে দেখি, তারপরে একটার উপর ভিত্তি করে অনেকগুলো আনসার করি। সো প্রথমে আপনাকে বললো যে ডু ইউ লাইক মুভিজ। সো আপনি যদি বলেন হ্যাঁ আই লাভ মুভিজ, আই লাইক মুভিজ, আই প্রেফার মুভিজ, আই এনজয় মুভিজ, এগুলো আনসার করতে পারেন, এগুলো 6 ব্যান্ড লেভেলের আনসার। বাট আপনি যদি বলেন আই এম এ মুভি ফ্যানাটিক পারসন, ফ্যানাটিক মানে হচ্ছে পাগল প্রায়। এখন যে মানুষটা সবসময় ক্রিকেট নিয়ে থাকে, যে মানুষটা ফুটবল নিয়ে থাকে, যে মানুষটা ওই ব্রাজিল দলকে সাপোর্ট করা তো দূরের কথা, ব্রাজিলের ওই যে নেইমার না আসেমার, ওই আসেমারের কয়টা কয়টা হচ্ছে গার্লফ্রেন্ড, কবে ব্রেকআপ হলো অথবা কবে জয়েন আপ হলো, তো এটা নিয়ে এটাও সে জানে। তো তারে যদি বলেন যে তুমি কি ফুটবল খেলা দেখো, ফুটবল খেলা লাইক করো, সে বলবে হচ্ছে আরে ভাই ফুটবল খেলা, আমি তো সারাদিন ফুটবল নিয়ে থাকি, ফুটবল পাগল মানুষ। সো এইভাবে আনসার যে লাইক, প্রেফার, এনজয় ধারে কাছে নাই, আপনি অ্যাডভান্স লেভেলের আনসার দিচ্ছেন যে আমি মুভি ফ্যানাটিক পারসন, একদম সিনেমা পাগল মানুষ। একদম খুব খুব হচ্ছে স্ট্রংলি বলবেন এবং কনফিডেন্টের সাথে বলবেন। আপনার বলার ধরনটাও যেন এরকম হয় যে হ্যাঁ আপনি আসলে মুভিটাকে ভালোবাসেন, আপনি অবশ্যই এটার উপর দক্ষ। ভাই পরীক্ষার দিন আপনাকে যে কোশ্চেনটা করবে, আব্দুর রহমান ভাই, এই এই দাগটা দেওয়ার কি দরকার? আপনাকে তো ফান করতে বলা হয়নি, ফানটা আমি করতেছি ভাই। ওকে, সো ডু ইউ লাইক মুভি? সো আই এম এ মুভি ফ্যানাটিক পারসন, আমি একজন সিনেমা পাগল মানুষ। ওকে, সো আমি একজন সিনেমা পাগল মানুষ, তার মানে বলার দরকার নাই আপনি কতটুকু ভালোবাসেন। এরপর টু বি সফিস্টিকেটেড, সত্যি কথা বলতে, একদম সূক্ষ্মভাবে বলতে, একদম দৃঢ়ভাবে বলতে, যে আই অলওয়েজ ওয়েট ফর মাই ফ্রি টাইম টু এনজয় সেভারাল হিন্দি অ্যান্ড ইংলিশ মুভিজ। আমরা বাংলা ভাষায় অনেক সময় আহ, এইভাবে অনেক সময় এক্সপ্রেশন দিয়ে থাকি। সো ডু ইউ লাইক মুভিজ? আরে ভাই আমি তো একজন সিনেমা পাগল মানুষ। আসলে আসলে সবসময় আমি এ, খুঁজতে থাকি কবে সিনেমা, নতুন সিনেমা বের হবে, কবে নতুন সিনেমা বের হবে। এই যে আসলে আসলে বলে একটু গ্যাপ দিছেন না, এটা হলো আপনার লিঙ্কিং ওয়ার্ড, একটা এক্সপ্রেশন। বলার সময় ইংলিশে এভাবেই বলবেন, আসলে সবসময় আমি ওয়েট করি যে কখন নতুন সিনেমা বের হবে। সো আই এম এ মুভি ফ্যানাটিক পারসন, এরপর টু বি সফিস্টিকেটেড, এটা হচ্ছে আসলে বা সত্যি কথা বলতে, একদম সূক্ষ্মভাবে বলতে গেলে টু বি সফিস্টিকেটেড এটা হচ্ছে আসলে, একদম ওয়ার্ড টু ওয়ার্ড এখানে মিনিং করবেন না। আই অলওয়েজ ওয়েট ফর মাই ফ্রি টাইম টু এনজয় সেভারাল হিন্দি অ্যান্ড ইংলিশ মুভিজ, আপনি সবসময় ওয়েট করেন হিন্দি আর ইংলিশ মুভির জন্য। সো এমং দেম, এগুলোর মধ্যে এমং দেম মানে হচ্ছে, এমং মানে হচ্ছে দুইয়ের অধিক, বিটুইন হচ্ছে, বিটুইন একটা প্রিপোজিশন, যদি সব বিটুইন একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে অবজেক্ট ফর্ম হয়, দুইয়ের মধ্যে হলে, দুইয়ের মধ্যে হলে বিটুইন হয়, দুইয়ের মধ্যে হলে বিটুইন, আর দুইয়ের অধিকের মধ্যে হলে এমং, দুইয়ের অধিকের মধ্যে হলে এমং, দুইয়ের অধিকের মধ্যে, দুইয়ের অধিকের মধ্যে, বিটুইন মানে হচ্ছে দুইয়ের মধ্যে, আর এমং মানে হচ্ছে দুইয়ের অধিকের মধ্যে। আর এগুলো একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পর সবসময় অবজেক্ট ফর্ম হয়, প্রিপোজিশনের পর অবজেক্ট ফর্ম হয়, লিখে রাখেন, প্রিপোজিশন এর পর
অবজেক্ট ফর্ম হয়। ওকে, যেমন ইটস নট পসিবল ফর মি, ইটস নট, ওকে। বিটুইন মানে দুইয়ের মধ্যে, এমন মানে দুইয়ের অধিকের মধ্যে, প্রিপজিশনের পরে অবজেক্ট ফর্ম হয়। যেমন ফর হচ্ছে প্রিপজিশন, বিটুইন হচ্ছে প্রিপজিশন, এমং হচ্ছে প্রিপজিশন। তাহলে এমং আস, এমং আস আমাদের মধ্যে, ডিভাইড দ্য ম্যাঙ্গোস এমং দেম মানে আমগুলো তাদেরকে দিয়ে দাও, তাদের মধ্যে ভাগ করে দাও। সো প্রিপজিশনের পর অবজেক্ট ফর্ম হয়। ইটস নট পসিবল ফর মি, দুনিয়াতে যত প্রিপজিশন আছে এরপর অবজেক্ট ফর্ম হয়, কিন্তু কনজাংশনের পর কিন্তু সাবজেক্ট ফর্ম হয়। কনজাংশন, সো কনজাংশন এক জিনিস, প্রিপজিশন আর এক জিনিস। ওকে, সো আমাদের নেক্সট একটা ফ্রাইডে মেবি রুটিন অনুসারে ক্লাস হবে, একটা ক্লাস হবে শুধু গ্রামার নিয়ে। আমরা ওখানে আইএলটিএস এর জন্য যেগুলো না হলেই নয় সেটা প্র্যাকটিস করব, স্পেশাল গ্রামার গুলো। Among them, my favorite movie is Three Idiots, which is not only inspirational but also great virtuous. So among them, I always wait for my free time to enjoy several Hindi and English movies. Among them, my favorite movie is Three Idiots, which is not only inspirational but also great virtuous. একটা মুভির নাম বলবেন। এখন এই থ্রি ইডিয়টস আমরা, আপনি যেটাই বলুন না কেন, এটা মুভির নাম হইলেও হবে না হইলেও হবে। সো এই থ্রি ইডিয়টস মুভিটা ইন্সপাইরেশনাল হইলেও বলবেন না হইলেও বলবেন, হুইচ ইজ নট অনলি ইন্সপাইরেশনাল মানে অনুপ্রেরণামূলক, যেটার মাধ্যমে অনেক মোটিভেশন পাওয়া যায়, বাট অলসো গ্রেট ভার্চুয়াস অনেক নৈতিকতা শেখা যায়, যেটার মাধ্যমে অনেক অনুপ্রেরণাও পাওয়া যায়, আবার কিনা অনেক নৈতিকতাও শেখা যায়। সো ডু ইউ লাইক মুভিজ, খুব সুন্দর করে বলবেন। ওয়েল, আই এম এ মুভি ফ্যানাটিক পারসন, টু বি সফিস্টিকেটেড আই অলওয়েজ ওয়েট ফর মাই ফ্রি টাইম to enjoy several Hindi and English movies. Among them, my favorite movie is Three Idiots, which is not only inspirational but also great virtuous. এটা আগে এইভাবে মুখস্থ করেন, মুখস্থ করে তারপর সুন্দর করে সময় নিয়ে আস্তে আস্তে ভেঙে ভেঙে বলবেন। সো এটা হচ্ছে মুভি নিয়ে বললাম। এখন এখানে যদি সং আসে, এখানে যদি পোয়েম আসে, সেম কথাটাই বলবেন। ডু ইউ লাইক সং, জাস্ট মুভি এর জায়গায় বলবেন আই এম এ সং ফ্যানাটিক পারসন, মানে গান পাগল মানুষ। To be sophisticated, I always wait for my free time to enjoy. So enjoy বললে এটা সং এর সাথেও যায়, মুভির সাথেও যায়, পোয়েমের সাথেও যায়, ক্রিকেটের সাথেও যায়, ফুটবলের সাথেও যায়, নোবেলের সাথেও যায়, ড্রামার সাথেও যায়। So I always wait for my free time to enjoy several বাংলা and English songs. শুধু several এর পরে প্লুরাল ফর্ম হয়, একটু এগুলা খুবই বেসিক জিনিস ভাই। several, both, few, many, ডিফারেন্ট, এগুলোর পর প্লুরাল ফর্ম হয়। সেভারাল, বোথ, ফিউ, মেনি, ডিফারেন্ট, ডিফারেন্ট এগুলোর পরে, এগুলোর পর প্লুরাল ফর্ম হয়, এগুলোর পর প্লুরাল ফর্ম হয়। সেভারাল, বোথ, ফিউ, মেনি, ডিফারেন্ট এগুলোর পরে, এই শব্দগুলোর পরে সবসময় নাউনের প্লুরাল ফর্ম হয়। প্রোনাউনের আবার প্লুরাল ফর্ম করতে যায় না। আনকাউন্টেবল নাউনের কখনো প্লুরাল ফর্ম হয় না, শুধু কাউন্টেবল নাউনেরই প্লুরাল ফর্ম হয়। সো এখানে যদি সং থাকে, সো টু এনজয় সেভারাল হিন্দি অ্যান্ড ইংলিশ সংস, অ্যামং দেম মাই ফেভারিট সং ইজ থ্রি ইডিয়টস। হোক আপনার গানের নামই থ্রি ইডিয়টস, হুইচ ইজ নট অনলি ইন্সপাইরেশনাল বাট অলসো গ্রেট ভার্চুয়াস,
অথবা এখানে চেঞ্জও করে দিতে পারেন, মাই ফেভারিট সিঙ্গার ইজ আতিফ আসলাম হুজ ভয়েস ইজ কল্ড ভয়েস অফ দ্য প্যারাডাইস। একটু চেঞ্জ করে দিতে পারেন, হাজার রকম ভাবে চেঞ্জ করতে পারেন, বাট ডিয়ার রেসপেক্টেড ব্রাদার্স এন্ড সিস্টার্স, আমার কথা হচ্ছে যে আপনি এই কমন আনসারটা নখদর্পণে রাখেন। আপনি তো বলবেন নিজের মতো করে বলেন, আমার কোনো আপত্তি নাই, ওটা পরে বলেন, কিন্তু এখন আপনি অ্যাটলিস্ট এই স্ট্রাকচারটা মাথায় রাখেন। এখানে যদি পোয়েম থাকে, যে ডু ইউ লাইক পোয়েম, একদম প্রথম কথাই, ওয়েল আই এম এ পোয়েম ফ্যানাটিক পারসন, টু বি সফিস্টিকেটেড আই অলওয়েজ ওয়েট ফর মাই ফ্রি টাইম to enjoy several Bangla and English poems. Just change করে দিবেন। Among them, my favorite poem is Three Idiots, which is not only inspirational but also great virtuous. ভাই, পরীক্ষার হলে যাওয়ার আগে আপনার ফেভারিট পারসন কাকে নিয়ে বলবেন এটা ফিক্সড করে রাখবেন, ফেভারিট প্লেস কাকে নিয়ে বলবেন এটা ফিক্সড করে রাখবেন। অতীতের কিছু আপনার কোনো ডেট, যে অতীতে কোনো জায়গায় ঘুরতে গিয়েছেন, অতীতে কোনো একটা বই পড়েছেন, ওই ডেটটা ফিক্সড করে রাখবেন, যাতে করে নতুন করে ডেট মনে করতে যে আপনার কাল ক্ষেপণ না হয়, কাল মানে সময়, সময় নষ্ট না হয়। Among them, my favorite poem is Three Idiots, which is not only inspirational but also great virtuous. এরপরে ধরেন নোভেল আসলো, ড্রামা আসলো, জাস্ট এখানে অ্যাড করে দিবেন যে ওয়েল, এরপরে যদি এখানে বলে নোভেল, সো আমি নোভেল ফ্যানাটিক পারসন, আমি একজন হচ্ছে উপন্যাস প্রেমিক মানুষ। টু বি সফিস্টিকেটেড আই অলওয়েজ ওয়েট ফর মাই ফ্রি টাইম টু এনজয় সেভারাল ইংলিশ অ্যান্ড হিন্দি novels. Among them, my favorite novel is Three Idiots, which is not only inspirational but also great virtuous. ভাই, এই যে আপনার আলামিন ভাই, আপনি এই যে ফুটবল লিখতেছেন, আমি কি ফুটবল না লিখে এখান থেকে পালিয়ে যাব? আলামিন ভাই, আমি কি ফুটবল না বলে এখান থেকে পালিয়ে যাব? আমি তো এগুলো বললাম। সো ফুটবল, ক্রিকেট এগুলাও বলবো, আপনারা হচ্ছে একটু ধৈর্য ধরে একটু ওয়েট করেন, একবারে তো সব হয় না, বুঝছেন না ভাই? সো আপনাদের মধ্যে এমন কেউ আছেন ড্রামাটা খুব স্ট্রংলি কনফিডেন্টের সাথে বলতে পারবেন? এমন না যে আপনি আহ, এখন আমাকে প্রশ্ন করবেন বা এখন আমাকে কিছু প্র্যাকটিস করবেন, একদম টিচার হিসাবে কনফিডেন্টের সাথে বলতে পারবেন, এমন কেউ আছেন? ড্রামাটা বলবেন, আমি ক্রিকেট ফুটবলটা লিখেই দিচ্ছি আপনাদেরকে, ড্রামাটা কে বলতে পারবেন? সো এনিয়ন কনফিডেন্সের সাথে বলেন। আলামিন ভাই, আপনি ডিস্টার্ব করেন না প্লিজ, আপনার দাগা দাগিয়ে করেন না, চ্যাট বক্সে বলেন কে বলতে পারবেন ড্রামা, জাস্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, ঠিক আছে, গট সুমায়াস আইফোন, সুমায়াস আইফোন। ওকে, সুমায়াস আইফোন, জি একটু কাইন্ডলি কুইকলি আনমিউট করে বলি ফেলেন। জি বলেন, জি ম্যাডাম বলেন, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, জি 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 যে আপনার জন্য প্রশ্ন হচ্ছে ডু ইউ লাইক ড্রামা, জাস্ট এইটুকুই প্রশ্ন, আর কোনো কথা নেই। well, I am a movie fanatic নট person. মুভি, To be দ্যাট ইজ sophist ড্রামা। ওকে, sorry, I'm so sorry for that. Okay. Well, I am a, drama fanatic person. To be sophisticated, I always wait for my free time to enjoy several Hindi and English dramas. Among them, my favorite drama is Three Idiots, which is not only inspirational but also great virtuous. ওকে, আপনি বাসায় আরেকটু প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে মুভির জায়গায় মুভি বলবেন, ড্রামার জায়গায় ড্রামা বলবেন, ঠিক আছে? চেঞ্জ করে বলবেন। আর থ্রি ইডিয়টস চেঞ্জ করে অন্য যে কোনো নামও আপনি বলতে পারেন, সো নট নেসেসারি যে আপনার এটাই বলতে হবে। আপনি যে কোনো বাংলা নামও যদি বলেন, বাংলা ধরেন কোনো একটা নাটক, নাটক ফাটক সিনেমা, সো আপনি দেখছেন যে যমজ, সো যমজের যেহেতু এটা একটা ক্যাপিটাল নাউন, এটার কোনো বাংলা মিনিং মানে ইংলিশ মিনিং করতে হবে না, যমজ এখানে যমজই বলবেন। ওয়েল, মাই ফেভারিট ড্রামা ইজ যমজ, অ্যাক্টেড বাই মোশাররফ করিম, হুইচ ইজ নট অনলি ইন্সপিরেশনাল বাট অলসো গ্রেট ভার্চুয়াস।
একটু অ্যাড করবেন যারা আরেকটু অ্যাডভান্স, বাট আমি আস্তে আস্তে যাচ্ছি। ওকে, সো এখানে ওই মাই ফেভারিট মুভিজ 3 ইডিয়টস অ্যাক্টেড বাই আমির খান, এটা আপনি অ্যাড করে দিতে পারেন, বাট দরকার নাই, এইটুকুই না। পার্ট ওয়ানে আসলে এত কিছু লাগে না, পার্ট ওয়ানে টিচাররাই চায় আপনার ঝামেলা না হোক। এখন সুমাইয়া আপু, আপনি যে লিখছেন সুমাইয়াস আইফোনটা কত? এটা কি আইফোন 11, 12, 13, 14 নাকি হচ্ছে এটাও লেখেন নাই, শুধু লিখছেন যে সুমাইয়াস আইফোন। আচ্ছা যাই হোক, আমার হচ্ছে 10, এটা হচ্ছে রেডমি 10 আর কি। ওকে, সো আশা করি এটা আপনারা পারবেন। তাহলে ক্রিকেট আসলে কিভাবে বলবেন? ডু ইউ লাইক ক্রিকেট? একদম প্রথম কথাই হচ্ছে আমি ক্রিকেট ফ্যানাটিক পারসন। ওকে, একদম সোজা সাপটা, আমি ক্রিকেট ফ্যানাটিক পারসন। টু বি সফিস্টিকেটেড, আই অলওয়েজ ওয়েট ফর মাই ফ্রি টাইম টু এনজয় সেভারাল ক্রিকেট হাইলাইটস বলতে পারেন, যে আপনি হচ্ছে ফ্রি টাইম পাইলেই ক্রিকেটের হাইলাইটস দেখেন। অথবা আপনি বলতে পারেন টু বি সফিস্টিকেটেড, আই অলওয়েজ ওয়েট ফর মাই টাইম টু এনজয় সেভারাল ক্রিকেট লাইভ ম্যাচেসও আপনি হচ্ছে ছোটবেলায় আমি যখন ক্যাডেট কলেজের জন্য কোচিং করতাম, তখন আমি হচ্ছে আমাদের গ্রামের বাড়ি যেখানে, সেখান থেকে আমি ঢাকায় আসতাম আমার চাচার বাসায়, ফুফুর বাসায় এসে টেস্ট ম্যাচ দেখতাম। ভারত পাকিস্তানে তখন টেস্ট খেলা হতো রঙিন টিভিতে, বাড়িতে হচ্ছে সাদা কালো টিভি ছিল। সো একটা আলাদা ভালো লাগা কাজ করতো শুধুমাত্র এই ক্রিকেট খেলা দেখার জন্য, সত্যি কথা আর কি, আল্লাহ মাফ করুক। অথবা অনেকে আছে যে আমাদের কলেজে থাকতে, যখন আমি নর্ডন কলেজে পড়াশোনা করতাম, হোস্টেলে থাকতাম, হোস্টেলের ফ্রেন্ড দেখতাম যে ওই বার্সেলোনার অনেকে ইয়ে ছিল, এসি ছিল মানে ফ্যান ছিল আর কি, ফ্যানের চেয়ে আর একটু ভালো এসি। সো বার্সেলোনার ফ্যান ছিল, রাত 2টা 3টার সময় খেলা হইতো, বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে চলে যেত শুধুমাত্র এই খেলা দেখার জন্য, হোস্টেলে যেহেতু আপনার টিভি ছিল না। ওকে, সো আপনার পরীক্ষায় যে কোশ্চেনই করুক না কেন, ওইটা নিয়েই আপনি পাগল, ওইটাই নিয়েই আপনি সারা দিন কাটে, সারা রাত কাটে, এই ধরনের একটা এক্সপ্রেশন দিবেন, আশা করি পারবেন। এখানে যদি ক্রিকেট থাকে, তার শেষের লাইনটুকু কি হবে? আই অলওয়েজ ওয়েট ফর মাই ফ্রি টাইম টু এনজয় সেভারাল ক্রিকেট হাইলাইটস। মাই ফেভারিট ক্রিকেটার ইজ সাকিব আল হাসান, হু ইজ নট অনলি এ গ্রেট প্লেয়ার বাট অলসো এ গ্রেট হিউম্যান বিং। অথবা হু ইজ নট অনলি এ গ্রেট প্লেয়ার বাট অলসো এ ফিলান্থ্রপিক পারসন। একটু অ্যাড করে দিবেন, পারবেন না ভাই? পারবেন না? ওকে, সো এখানে যদি আপনার ইয়ে থাকে, যদি থাকে ডু ইউ লাইক ফুটবল, এখানে সেম, আই এম এ ফুটবল ফ্যানাটিক পারসন। টু বি সফিস্টিকেটেড, আই অলওয়েজ ওয়েট ফর মাই ফ্রি টাইম টু এনজয় সেভারাল ফুটবল লাইভ ম্যাচেস অথবা ফুটবল হাইলাইটস। মাই ফেভারিট ক্রিকেটার ইজ নাসেমার, হু ইজ নট অনলি এ গ্রেট প্লেয়ার বাট অলসো গ্রেট হিউম্যান বিং। সেম, এই 3 লাইন। পার্ট ওয়ানে বেশি ঝামেলা করার দরকার নেই। পার্ট ওয়ানের ক্ষেত্রে 3টা লাইন বলে সুন্দর করে থেমে যাওয়াটাই স্মার্টনেস। পার্ট ওয়ানে এটা একটা হচ্ছে আপনার মনো স্পিকারের মতো, আপনি যাহাই বলেন না কেন তাহাই সঠিক বলিয়া বিবেচিত হইবে। টিচার আপনাকে কোনো পাল্টা প্রশ্ন করবে না, এটা কেন বললেন, এটা এইভাবে বললেন কেন। আপনি টিচার শুধুমাত্র শুনবে, আর তাহার হাতে যে 12টা প্রশ্ন রহিয়া আছে, ওই প্রশ্ন আপনার সামনে পাঠ করিবে, মানে আপনাকে প্রশ্ন ধরবে, আপনি শুধু বলবেন, এখানে কোনো ধরনের দ্বিমত পোষণ করবে না। আপনি বেশি কথা বললে আপনাকে থামিয়ে দিবে, কারণ তার তো 12টা প্রশ্ন পার্ট ওয়ানে শেষ করতে হবে, আবার পার্ট 2-তে যেতে হবে, পার্ট 3-তে যেতে হবে, বহুত কাজ তার কাছে আছে। আপনি একটা প্রশ্ন এত বেশি বলার সুযোগ খুব কম। এখন ধরেন আমরা আহ আমাদের হচ্ছে ধরেন অনেকে আমরা গানা বাজনা পছন্দ করি, মুসলমান হিসাবে অনেক গানা বাজনা এখানে হারাম। সো আমি ব্রিটিশ কাউন্সিলের টিচারকে জিজ্ঞেস করেছিলাম যে স্যার আমাকে তো এরকম স্টুডেন্ট এরকম প্রশ্ন করে, সো তাদেরকে কি বলবো। সো উনি বললেন যে বলতে পারেন যে ইন মাই রিলিজন ইটস রিয়েলি প্রহিবিটেড, এটা বলতে পারেন। বাট শেষে উনি যেটা বলছেন যে যেহেতু এটা ব্রিটিশ কাউন্সিল আইডিবির পরীক্ষা দিবেন, দেশের বাইরের একটা এক্সাম, ইন্টারন্যাশনাল এক্সাম, এখানে ধর্মীয় বিষয়টা না নাই ভালো। সো বাট উনি প্রথমে পারমিশন দিছেন, বাট পরে এটা বলছেন। সো আমি যারা নেগেটিভ আনসার দিতে চান, ওকে,
তারা কথাটা একটু ঘুরিয়ে বলতে পারেন। কথাটা ঘুরিয়ে বলতে পারেন। কিভাবে ঘুরিয়ে বলতে পারেন? এই যে এইভাবে, এভাবে একটু ঘুরিয়ে বলতে পারেন। ডু ইউ লাইক সংস, পোয়েম, ক্রিকেট, ফুটবল, নোভেল, ড্রামা, যে কোনোটাই বলুক না কেন আপনি ঘুরিয়ে বলতে পারেন। আই উড লাইক টু এক্সপ্রেস মাই বায়াসড ওপিনিয়ন দ্যাট, আই উড লাইক টু এক্সপ্রেস মাই বায়াসড ওপিনিয়ন, এটার মানে হচ্ছে যে আমি আমার একান্ত ব্যক্তিগত মতামত দিতে চাই। আমি আমার বায়াসড ওপিনিয়ন, আমার একান্ত ব্যক্তিগত মতামত, মানে দুনিয়ার আর কে কি ভাবলো এটা আমার দেখার বিষয় না। আই উড লাইক টু এক্সপ্রেস, আমি প্রকাশ করতে চাই। কি প্রকাশ করতে চাই? মাই বায়াসড ওপিনিয়ন। বায়াস মানে হচ্ছে পক্ষপাত দুষ্ট, মানে আমার একান্ত ব্যক্তিগত মতামত। মাই বায়াসড ওপিনিয়ন, একান্ত ব্যক্তিগত মতামত দিতে চাই। এই কথাটার মানেই হচ্ছে আই থিঙ্ক, আমি মনে করি। আই থিঙ্ক না বলে এই কথাটা বললে দেখেন তো কত সুন্দর হয়। আই উড লাইক টু এক্সপ্রেস মাই বায়াসড ওপিনিয়ন। এবং এই কথাটা যে বলবেন একটু সুন্দর করে স্মার্টলি বলবেন। এভাবে মুখস্থ বলবেন না, আই উড লাইক টু এক্সপ্রেস মাই বায়াসড ওপিনিয়ন দেন, এভাবেও বলবেন না। আবার ওই মুখস্থ করছেন মনে নাই এভাবেও বলবেন না। আই উড লাইক টু এক্সপ্রেস এভাবেও বলবেন না। একদম ন্যাচারালি আমরা বাংলা ভাষায় একজন আরেকজনের সাথে যেভাবে কথোপকথন করি, একটা বন্ধুর সাথে দেখা হয়েছে বা ফ্যামিলির পার্সনদের সাথে কথা বলতেছেন, এটাকে হচ্ছে আপনার ইংলিশ গ্রামার কিছু প্রোনাউন্সিয়েশন টার্মস রয়েছে, রুলস রয়েছে। আমি ওই ঝামেলার দিকে যাচ্ছি না, স্ট্রেস ওয়ার্ড বলে কিছু কথা আছে। সো ওই দিকে না যে একটু নর্মালি শিখে রাখেন যে আমরা স্বাভাবিকভাবে কথা বলবো, কখনো অনেক একটু স্ট্রংলি, কখনো উঁচু শব্দে, কখনো একটু নিম্ন শব্দে, এইভাবে আমরা আইডিয়া গুলো প্রকাশ করব। খুব এক্সাইটেড হয়ে আপনার একটা জিনিস খুব পছন্দ, সে একটু লাউডলি বলবেন। আবার নর্মাল এক্সপ্রেস করার সময় একটু ভালোভাবে বলবেন, স্বাভাবিকভাবে বলবেন, এভাবে বলুন। আই উড লাইক টু এক্সপ্রেস মাই বায়াসড ওপিনিয়ন দ্যাট, আমি আমার একান্ত ব্যক্তিগত মতামত দিতে চাই যে, এর মানে হচ্ছে আই থিঙ্ক, এর মানে হচ্ছে আই থিঙ্ক। সো আপনি কি গানা বাজনা পছন্দ করেন? আপনি কি মুভি পছন্দ করেন? আই উড লাইক টু এক্সপ্রেস মাই বায়াসড ওপিনিয়ন দ্যাট, আমি আমার একান্ত ব্যক্তিগত মতামত দিতে চাই যে সাম কাইন্ডস, কাইন্ডস এর আরেকটা সিনোনিম হচ্ছে সোর্স, SORTS, সোর্স, সাম সোর্স। I would like to express my biased opinion that some source অথবা some kinds, some source অথবা some kinds of movies, some source of songs, some source of novels, some source of dramas. So some source of মানে হচ্ছে বিশেষ কিছু মুভি, বিশেষ ধরনের কিছু মুভি আপনার আপনার পার্ট আপ মানে বিক্ষুব্ধ করে তোলা। যেমন ভালো মন মেজাজ নিয়ে ওমর সানির সিনেমা দেখতে গেছেন, এমন মন খারাপ আপনার যে 7 দিন ধরে আপনি আর কারোর সাথে কথা বলতে পারতেছেন না, কারণ দুঃখের সিনেমা দেখছেন। সো সাম সোর্স অফ মুভিজ পার্টার দ্য ভিউয়ার্স মাইন্ড, মানে আপনার খুবই মন খারাপ, অথবা ভালো মন মেজাজ নিয়ে একটা উপন্যাস পড়তেছেন, এমন রাগ হয়েছে আপনার যে যারে পাইতেছেন তার উপরই আপনার মেজাজ দেখাইতেছেন। তো অথবা এমন ভূতের একটা সিনেমা দেখছেন যে রাতে ঘুম থেকে উঠে আপনার হচ্ছে একটু ধরেন এক পাশে শুয়ে থাকতে থাকতে একটু টায়ার্ড হয়ে গেছে, অন্য পাশে শুয়েছেন, মনে হতেছে এরে এভাবে নড়লো কি, আপনি মনে হয় ভূত টুত আসছে কিনা। সো দ্যাট মেবি, হচ্ছে হতেই পারে একটা কাল্পনিক কিছু আর কি। আই উড লাইক টু এক্সপ্রেস মাই বায়াসড ওপিনিয়ন, এটা আপনার একান্ত ব্যক্তিগত মতামত যে কিছু মুভি ভিউয়ার্স মাইন্ড, মানুষের মনকে বিক্ষুব্ধ করে তোলে, মানুষের মনকে নষ্ট করে দেয়। সো এই সমস্ত দেশে, এই যে ধরেন কানাডাতে বা ইউএসএ তে অলমোস্ট সেম, বাট কানাডা তারপর ইউএসএ এগুলো একটু বেশি আর কি। তো এরা আপনার যে কোনো কিছু, পজিটিভ হোক নেগেটিভ হোক, আপনার পার্সোনাল ওপিনিয়ন ফ্রিডমটাকে খুব বেশি হচ্ছে এরা আহ, এরা হচ্ছে ইয়ে করে, কি বলবো, যে অ্যাকসেপ্ট করে। সেখানে আপনি শুধু বলবেন এটা আমার একান্ত ব্যক্তিগত মত। এখন একান্ত ব্যক্তিগত মতামত বলে আপনি হাফ প্যান্ট পরেন, ফুল প্যান্ট পরেন, 3/4 পরেন, আপনার ইচ্ছা। যদিও দেশের কিছু আইন আছে, নির্দিষ্ট একটা আইন আছে, ওই আইন পর্যন্ত মানতেই হবে যে কোনো কিছুর ক্ষেত্রে, বাট এছাড়া ফ্রিডম বা হচ্ছে অন্যের কোনো ক্ষতি না হয় আহ এরকম ভাবে যে কোনো কিছু করা যায়।
সো শুধুমাত্র বলবেন, যেটা আমার একান্ত ব্যক্তিগত মতামত স্যার, আপনার পছন্দ না হইলেও আমার কিছু করার নাই, শুধুমাত্র এইটুকুই বলে দিবেন যে আই উড লাইক টু এক্সপ্রেস মাই বায়াসড ওপিনিয়ন। ওকে, সাম মুভিজ পার্ট অফ দ্য ভিউয়ার্স মাইন্ড। এখন ভিউয়ার্স যদি মুভি হয় তাহলে ভিউয়ার্স, যদি এখানে নোবেল হয় তাহলে রিডার্স, যদি এখানে সং হয় তাহলে লিসনার্স, যদি এখানে ড্রামা হয় তাহলে হচ্ছে ভিউয়ার্স। একটু চেঞ্জ করে দিবেন, এখানে যে প্রশ্ন আসবে সে প্রশ্নের উপর ভিত্তি করে এখানে বলবেন যে আপনি আসলে কি বলবেন, রিডার্স, ভিউয়ার্স নাকি লিসনার্স। সো আই হার্ডলি, হার্ডলি মানে নো, হার্ডলি মানে সোজাসাপটা কথা, হার্ডলি মানে না। ওকে, হার্ডলি মানে হচ্ছে না, আই হার্ডলি হেয়ার ট্রেডিশনাল সং। আমি খুব কম এই যে যেগুলো গতানুগতিক গান আছে এগুলো আমি খুব কম শুনে থাকি, মানে শুনিই না। অথবা আই হার্ডলি অস, যদি মুভি হয় তাহলে অস মানে দেখা। তারপরে এডিশনালি মোস্ট অফ দা সংস উইথ লাউড মিউজিক আর প্রহিবিটেড ইন মাই ফ্যামিলি। কথা শেষ। আপনার ইন মাই ফ্যামিলি বললে আপনার কোনো রিলিজন নিয়ে কোনো ঝামেলা নেই, আপনি যে কোনো ধর্মেরই হন না কেন। সো মোস্ট অফ দ্য সংস, মোস্ট অফ দ্য মুভিজ আর প্রহিবিটেড, most of the movies are prohibited in my from my family members, from my family members, but sometimes I hear traditional vocal songs. যদি এখানে আপনার সং হয় বলবেন ট্রেডিশনাল ভোকাল সংস, মানে হচ্ছে আপনার দেশের ঐতিহ্যগত কিছু খালি গলায় কিছু গান। যদি এখানে মুভি হয় তাহলে মুভির পরিবর্তে বলবেন যে বাট সামটাইমস আই ওয়াচ এডুকেশনাল ডকুমেন্টারি। বাস, পারবেন না সবাই ইনশাল্লাহ? ও ভাই পারবেন না? একটু চেঞ্জ করে দিবেন, সং এর জায়গায় এখানে বলবেন সংস পার্ট অফ দ্য ভিউয়ার্স মাইন্ড, অথবা মুভি হলে মুভির কথা বলবেন, পোয়েম হলে পোয়েমের কথা বলবেন, ড্রামে হলে ড্রামের কথা বলবেন, ক্রিকেট ফুটবল হলে কি বলবেন? ক্রিকেট ফুটবল হলে আপনি বলবেন আই উড লাইক টু এক্সপ্রেস মাই বায়াসড ওপিনিয়ন দ্যাট ওয়াচিং ক্রিকেট অথবা প্লেয়িং ক্রিকেট ওয়েস্টেস আওয়ার ভ্যালুয়েবল টাইম। এটা আমাদের মূল্যবান সময় নষ্ট করে থাকে, যেহেতু নেগেটিভ বলতেছেন আর বলতেছেন এটা আপনার একান্ত ব্যক্তিগত মতামত। মোর ওভার অথবা বিসাইডস দ্যাট অথবা অ্যাপার্ট ফ্রম দ্যাট প্লেইং ক্রিকেট অথবা ফুটবল, অথবা যেহেতু প্রথমে ফুটবল ক্রিকেটের নাম লইছেন, পরে শুধুমাত্র বলবেন ইট হ্যাজ এ পসিবিলিটি, ইট হ্যাজ এ পসিবিলিটি ফর গেটিং ইনজুর্ড, ইনজুরি হওয়ার একটা আশঙ্কা আছে এই খেলাধুলার মাধ্যমে। বাট সামটাইমস, বাট ভেরি ফিউ টাইমস, অথবা সামটাইমস অথবা ভেরি ফিউ টাইমস আই আই প্লে ক্রিকেট অথবা আই প্লে অ্যানাদার গেমস উইথ মাই ফ্যামিলি মেম্বার্স। ওকে, সো নেগেটিভ ভাবে এইভাবে আনসার করা যায়। ওকে, এখন দেখেন ফুটবল হলেও তাই, ফুটবল হলেও সেম। এই জন্যই আমি বলি যে ভাই আপনি একটা শেখেন, আপনি আগে পায়ের তলার মাটিটা শক্ত করেন, আগে নিজের দিলকে বুঝান, কনফিডেন্ট হন যে দুনিয়াতে আর কিছু পারি আর না পারি, অ্যাটলিস্ট এই 40টা কোশ্চেনের আনসার আমি বলতে পারি। 40টা কোশ্চেন আমার রেডি আছে, 10টা কোশ্চেন আমার রেডি আছে। আপনাদেরকে যে এর আগের ক্লাসে 10টা কোশ্চেন দিয়েছি, 10টা কোশ্চেনের স্যাম্পল আনসারও দিয়েছি। সো এগুলো আগে রেডি করেন। আলহামদুলিল্লাহ আমরা ওভার কনফিডেন্ট ঠিক না, আল্লাহর উপর ভরসা রেখে বলতেছি, আমাদের অসংখ্য স্টুডেন্ট আমাদের এই স্ট্রাকচার, আমাদের এই কমন জিনিসগুলো ব্যবহার করে তারা ভালো স্কোর করেছে, 7.5ও পেয়েছে আলহামদুলিল্লাহ, যে তার বেসিক খুবই দুর্বল, এরকম আমি দেখেছি। আর ভালো স্টুডেন্টরা তো ধরেন 7, 8, 9 এগুলো খুবই স্বাভাবিক। সো 9ও পেয়েছে আমাদের এখান থেকে। সো আপনি কত পাবেন এটা আপনার উপর ডিপেন্ড করবে, এজন্য আপনাকে এগুলো কাজে লাগাইতে হবে। হয়তো বা পরীক্ষার হলে এটা একটাও আসে নাই, কিন্তু এই কমন লাইন, এই কমন গ্রামার, এই কমন লিঙ্কিং ওয়ার্ড এগুলো ইউজ করে দুনিয়ার এমন কোনো প্রশ্ন নাই যে স্ট্রাকচারের মধ্যে থাকে না, সাধারণত এগুলোই থাকে। ওকে, তাহলে নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন খাতা কলমে লিখে নেন। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন খাতা কলমে লিখে নেন। আমরা হাতে কলমে আরো অনেকগুলো কোশ্চেন প্র্যাকটিস করি। সো লিখে নেন যে হাউ অফেন ডু ইউ উইয়ার জুয়েলারি, হাউ অফেন ডু ইউ উইয়ার জুয়েলারি, তুমি জুয়েলারি বা গয়নাগাটি এগুলো এগুলো পরিধান করো কিনা বা এগুলো পরো কিনা। লেখেন
সো এই প্রশ্নটা করার সাথে সাথে আপনি একটু মুচকি হাসবেন। আপনি একটু মুচকি হাসবেন, আমি তো আপনাকে হাসিটা দেখাতে পারতেছি না, বাট একটু সাউন্ড করবেন এরকম আর কি, যে ওয়েল ইটস অ্যান ইন্টারেস্টিং ওয়ান, এরকম একটা ভাব সাব লইবেন আর কি। সো ইটস অ্যান ইন্টারেস্টিং ওয়ান, একটু মুচকি হেসে বলবেন হাউ অফেন ডু ইউ উইয়ার জুয়েলারি। এই ধরেন নারী ভুরি বিভেদ নাই, সবার জন্য মায়ের চাই, আল্লাহ মাফ করুক, জাস্ট ফান করলাম, জানি না ফানটা হলো কিনা। সো ছেলে মেয়ে বিভেদ নাই, সবার জন্য একই প্রশ্ন। ওকে, how often do you wear jewelry? It's an interesting one. Nevertheless, I have a load of ornaments. Load of মানে হচ্ছে lot of। এই lot of এর সিনোনিম হচ্ছে load of। load of টা একটু ইনফর্মাল, যেটা রাইটিং এ কখনো ইউজ করা যাবে না, বাট স্পিকিং এ বলা যাবে। I have a load of ornaments which were given by my parents. যেগুলো আমার বাবা মা কর্তৃক আমাকে দেওয়া হয়েছিল। সো which were এটা আপনি তুলেও দিতে পারেন, এটা এটা আপনি নাও রাখতে পারেন, বাট আই হ্যাভ এ লোড অফ অর্নামেন্টস গিভেন বাই মাই প্যারেন্টস। নেভারদিলেস এত সত্ত্বেও, যারা চান খাতায় লিখতেছেন এখানে বাংলা মিনিংটা লিখে রাখতে পারেন। নেভারদিলেস এত সত্ত্বেও, আই হ্যাভ এ লোড অফ অর্নামেন্টস গিভেন বাই মাই প্যারেন্টস, আমার বাবা মা কর্তৃক আমাকে এই যে সমস্ত অর্নামেন্টস গুলো দেওয়া হয়েছিল। আই এম নট হ্যাবিচুয়েটেড, আমি অভ্যস্ত না। উইথ ইউটিলাইজিং দোজ, আমি সেগুলো ব্যবহার করে অভ্যস্ত না। অ্যাজ আই বিলিভ সিম্পলিসিটি ইজ দ্য বেস্ট পলিসি, আমি এগুলো ব্যবহার করে অভ্যস্ত না, কারণ আমি বিশ্বাস করি সরলতাই উৎকৃষ্ট পন্থা। সিম্পলিসিটি ইজ দ্য বেস্ট পলিসি। এই ডায়লগটা একটা ডায়লগ শুনেছিলাম ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম। ওকে, উনি বলেছিলেন সর্ববিষয়ে যিনি সাধারণ তিনিই অসাধারণ ব্যক্তি। সব বিষয়ে যে সাধারণ তিনি অসাধারণ ব্যক্তি। So I have a load of ornaments given by my parents. I am not habituated with utilizing those. আমি সেগুলো ব্যবহার করে অভ্যস্ত না। As I believe simplicity is the best policy. যেহেতু আমি বিশ্বাস করি যে সরলতাই উৎকৃষ্ট পন্থা, but only for any invitation. শুধুমাত্র আমি ইনভাইটেশনে I wear অথবা put on an eye catching মানে চোখ ধাঁধানো, স্টেট অফ দ্য আর্ট মানে সবচেয়ে সুন্দর আধুনিক ডিজাইনের নেকলেস, কিন্তু শুধুমাত্র আমি কোনো ইনভাইটেশনে, কোনো হচ্ছে ছুটির দিনে বা কোনো ইনভাইটেশনে ওকে, সো বাট অনলি ফর এনি ইনভাইটেশন, শুধুমাত্র কোনো ইনভাইটেশনে আই ওয়্যার আমি পরিধান করি, মানে ব্যবহার করি আর কি। আই ক্যাচিং মানে চোখ ধাঁধানো, অ্যান্ড স্টেট অফ দ্য আর্ট ডিজাইন নেকলেস, এবং হচ্ছে স্টেট অফ দ্য আর্ট আধুনিক ডিজাইনের নেকলেস পরিধান করি শুধুমাত্র ইনভাইটেশনের ক্ষেত্রে। সো এগুলা একটু মুখস্থ করে নিবেন, মুখস্থ করে অনেকেই চাইতেছেন এটা এইভাবে লিখলে হবে কিনা, এটা ওইভাবে লিখলে হবে কিনা, বাট ভাই সবই হবে, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। বাট আগে আমি যে স্ট্রাকচারটা দিছি সেটা আপনি ইউজ করেন, আপনি ফাইনাল পরীক্ষায় নিজের মতো করে বলেন, কিন্তু একটা ভিত্তি থাকুক। আপনি এখনই নিজের মতো করে বলবেন, সেটা যে কনফার্ম সবগুলো হবে তার গ্যারান্টি কি? সো আগে একটা স্যাম্পল দেখেন, একটু দেখেন যে আনসারগুলো কেমন হয়, তারপরে আপনি হচ্ছে এখান থেকে আনসার গুলো দিবেন। ওকে, এরপর হচ্ছে আরেকটা কোশ্চেন লেখেন, ডু ইউ হ্যাভ এ ফেভারিট ফ্লাওয়ার। লেখেন। ও ভাই সবাই বুঝতেছেন? আপনারা সবাই বুঝতেছেন? আপনারা সব ঠিকঠাক আছে? জি ভাইয়া, জি সব ঠিকঠাক আছে ভাই? তো সবকিছু সবাই লিখে বুঝতেছি নেন, ভাই। লিখে নেন, এবং যাতে করে ফাইনাল পরীক্ষায় কাজে লাগাতে পারেন। ফাইনাল পরীক্ষায় কাজে লাগানোটাই হচ্ছে ইম্পর্টেন্ট। জি স্যার, বুঝছি। ওকে আলহামদুলিল্লাহ। ওকে আলহামদুলিল্লাহ, সবাই লেখেন। সবাই লেখেন যে ডু ইউ হ্যাভ এ ফেভারিট ফ্লাওয়ার। আপনার কি কোনো প্রিয় ফুল আছে? আপনার কি কোনো প্রিয় ফুল আছে?
লিখতেছি স্যার, লিখতেছি। ওকে ওকে, ঠিক আছে ভাই। ওকে, ডু ইউ হ্যাভ এ ফেভারিট ফ্লাওয়ার? আপনার কি কোনো প্রিয় ফুল আছে? সো প্রথম আনসার, সো ডু ইউ হ্যাভ এ ফেভারিট ফ্লাওয়ার, আপনার প্রিয় ফুলটা কি? ওকে, প্রথম আনসার, ইয়া, রেড রোজ ইজ মাই মোস্ট অ্যাট্রাকটিভ ফ্লাওয়ার। সো এখানে আমরা যেটা বাংলাতে যেটাকে ইয়েস বলে থাকি, আহ, আপনার বাইরের দেশে বা স্বাভাবিক আপনারাও ইউজ করেন অনেক সময়, ইয়া, ওরা ইয়া এটা বলে অভ্যস্ত। সো আপনি যদি একটু ইয়া মিয়া কইতে পারেন ভাই, তাহলে আপনি একদম ফরেনার, ফরেনার ফরেনার একটা ভাব আইব আর কি আপনার মধ্যে। সো এই আমাদের ক্লাসেও দেখি বা অনেক সময় ফ্রেন্ড সার্কেলেও দেখি, যা অনেক নেটিভ যারা তারাও হচ্ছে ইয়া মিয়া কইতে খুব অভ্যস্ত। সো আপনি একটু ট্রাই করেন, এটা প্রথম দিনই না, বাট একটু হচ্ছে যখন কনফিডেন্স আসবে তখন। সো ইয়া, রেড রোজ ইজ মাই মোস্ট অ্যাট্রাকটিভ ফ্লাওয়ার। ইয়া, রেড রোজ ইজ মাই মোস্ট অ্যাট্রাকটিভ ফ্লাওয়ার, এগুলো একটা এক্সপ্রেশন, এগুলো একটা কনফিডেন্স দেয়। তো বাংলাদেশের পরীক্ষায় আবার এগুলো বলে না, বাংলাদেশ ইউনিভার্সিটি ভাই ভাই গেছেন, অথবা হচ্ছে আপনি কোনো জব ভাইভাতে গেছেন, সো ওদের সাথে তাদের সাথে তাদেরকে যথাযথ সম্মান দিয়ে তাদের সাথে তাল মিলিয়ে চলার ট্রাই করবেন। এখানে এই দুনিয়ায় জেতাটা উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে আপনার যে পারপাসটা সেটা ফিল আপ হওয়া। আপনার দরকার জব পাওয়া, তো তার চেয়ে ভালো হওয়ার তো আপনার দরকার নেই, হলে ভালো, বাট মানে ইন্টেনশনটা ঠিক রাখতে হবে। ওকে, যেহেতু আইএলটিএস, এখানে আর্গুমেন্ট করাই যেতে পারে, এখানে আর্গুমেন্ট করাটাই এখানকার পড়াশোনা। ডু ইউ হ্যাভ এ ফেভারিট ফ্লাওয়ার? ইয়া, রেড রোজ ইজ মাই মোস্ট অ্যাট্রাকটিভ ফ্লাওয়ার, এখানে হচ্ছে ফেভারিট, আপনি বলছেন অ্যাট্রাকটিভ, এগুলা হাজার রকম ভাবে চেঞ্জ করা যায়। ইন মাই কান্ট্রি রেড রোজেস আর ইউজড, আমাদের দেশে রেড রোজ ব্যবহৃত হয় ইন ম্যারিজ, বিবাহ, অ্যান্ড আদার সিরিমনিস, এবং বিভিন্ন অনুষ্ঠানে আপনার এটা ব্যবহৃত হয়ে থাকে। রেড রোজেস আর ইউজড ইন ম্যারিজ অ্যান্ড আদার সিরিমনিস, লাল গোলাপের ব্যবহার হয় বিভিন্ন বিবাহ এবং অন্যান্য অনুষ্ঠানে। ইট ইজ অলসো এ সাইন অফ লাভ, রোম্যান্স অ্যান্ড নিউ বিগিনিং। সো এই রেড রোজ হচ্ছে লাভ, রোম্যান্স, নিউ বিগিনিং একটা চিহ্ন। সো আই কনজেকচার অথবা আই সারমাইজ, সারমাইজ মানে হচ্ছে মনে করা, এগুলো সব আই থিঙ্ক এর সিনোনিম। সো থিঙ্ক না বলে বলবেন কনজেকচার, থিঙ্ক না বলে বলবেন সারমাইজ। আই কনজেকচার অথবা আই সারমাইজ রেড রোজেস আর ইনকম্পারেবল, রেড রোজেস আর ইনকম্পারেবল এবং অল ফ্লাওয়ার্স ইন মাই আইস, আপনার রেড রোজ হচ্ছে অতুলনীয় এবং অল ফ্লাওয়ার, সকল ফুলের মধ্যে আমার দৃষ্টিতে এটা হচ্ছে অতুলনীয়। প্রথম ক্লাসে আমরা বলেছিলাম যে হোয়াইট, হোয়াইট কালার, ওকে, হোয়াইট ইজ ইনকম্পারেবল এবং অল কালার্স, এরকম কমন কিছু লাইন আছে, যেগুলো হচ্ছে আমি আজকেও দু একটা লাইন দেবো, পরশু দিনের ক্লাসে কয়েকটা লাইন দেবো, যাতে করে সেম লাইনগুলো আপনি ফ্রিকোয়েন্টলি ইউজ করতে পারেন। রেড রোজেস আর ইনকম্পারেবল এবং অল ফ্লাওয়ার্স ইন মাই আইস। সো এই লাইনগুলো এইভাবেই বলার ট্রাই করবেন। এখানে 4টা লাইন আছে, আবার কেউ বলেন না ভাই এখানে 4টা লাইন কেন, আপনি কোশ্চেন 3 লাইন। সো 3 লাইনেও বলা যায়, 4 লাইনেও বলা যায়, এই লাইনগুলো ছোট, যে দেখেন ছোট। এখানে আপনি এই সেন্টেন্সটাকে আপনি কম্পাউন্ডও করতে পারেন, এন্ড ইট ইজ অলসো এ সাইন অফ লাভ, রোম্যান্স এন্ড নিউ বিগিনিং। তো তাহলে 2 লাইন হয়ে গেল, আবার আলাদা আলাদা করেও বলতে পারেন। ওকে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখেন, এটা হচ্ছে যেমন প্রশ্ন তেমন আনসারের সর্বোৎকৃষ্ট একটা উদাহরণ। হুম ডিড ইউ টক লাস্ট টাইম অন ইউর মোবাইল ফোন? তুমি তোমার মোবাইলে কার লগে কথা কইছো মানে সর্বশেষ? তো সাধারণত এগুলো আমরা চর্চা করি না, এটা কিন্তু আইএলটিএস এর ফাইনাল পরীক্ষার কোশ্চেন। এই কোশ্চেন গুলো দুনিয়াতে কাউকে না কাউকে করা হয়েছে, এবং আইএলটিএস পরীক্ষায় কোশ্চেন রিপিট হয়। আপনি যদি ক্যামব্রিজের 11 থেকে ক্যামব্রিজ 18 পর্যন্ত প্রশ্নগুলো দেখেন, স্পিকিং এর কোশ্চেন, দেখবেন যে এই কোশ্চেন গুলোই ঘুরে ফিরে আসে। বাট আমি কাউকে গ্যারান্টি দেব না, ওকে, ওয়ারেন্টিও দেব না, কিন্তু আমাদের প্রচুর স্টুডেন্টস যারা এই কোশ্চেন গুলাই পাইছে, আমরাও এই কোশ্চেন গুলাই পেয়েছি। সো এই কোশ্চেন গুলো তো অনেক, আপনার একটা বইয়ে আছে 4 সেট, আর 7টা বই আছে 28 সেট, 28 সেটের কমন কোশ্চেন আর কি থাকে, তাই না ভাই?
এক একটা ইয়েতে আছে হচ্ছে ধরেন 5-6টা করে কোশ্চেন, সো অনেক কোশ্চেন হয়ে যায়। অ্যাবাউট 1 hour ago আই কমিউনিকেটেড উইথ মাই মাম। সো এখানে বলছে ডিড ইউ টক। ডিড ইউ টক হচ্ছে পাস্ট টেন্স, ডিড ইউ টক হচ্ছে পাস্ট টেন্স, আর ডিড ইউ টকের পরিবর্তে কমিউনিকেটেড। সো ডিড ইউ টক কমিউনিকেটেড। অ্যাবাউট 1 hour ago আই কমিউনিকেটেড উইথ মাই মম থ্রু মোবাইল। প্রায় 1 ঘন্টা আগে আমি কথা বলেছিলাম আমার মার সাথে মোবাইল ফোনে। আই আস্কড ফর প্রেয়ার্স, আমি দোয়া চেয়েছিলাম। রিগার্ডিং মাই এক্সাম, পরীক্ষার জন্য। হোয়াইল আই ওয়াজ টকিং টু হার, যখন আমি তার সাথে কথা বলতেছিলাম। ওয়াজ টকিং, কথা বলতেছিলাম। শি ইন্সপায়ার্ড মি ফর মাই বেটার স্পিকিং টেস্ট, তিনি আমার জন্য স্পিকিং টেস্টের জন্য আমাকে দোয়া করেছিলেন। সো শি ইন্সপায়ার্ড মি, আমাকে উৎসাহ দিয়েছিলেন। ওকে, সো এই হচ্ছে একটা কোশ্চেন। এরপরে আমি আরো কোশ্চেন একটা লিখতেছি। আমরা দেখেন ওই যে 60 কোশ্চেন একটা, আর একটা নোট আছে। সো 40টা করবেন ঠাডা মুখস্থ, বাট এই 60 কোশ্চেন মুখস্থ করার দরকার নাই। জাস্ট একটু দেখেন, এই টপিকগুলোর বাইরে সাধারণত থাকে না, যদি থাকেও আপনি ইনশাল্লাহ অবশ্যই পারবেন। এই যে স্পোর্ট, ফুড, কুকিং, গোয়িং আউট, হবিস, ওয়েদার, ট্রান্সপোর্ট, এই সবগুলো বিষয়ে একটা দুইটা করে কোশ্চেন কিছু টাস্ক দেয়া আছে, যাতে করে যে কোনো কোশ্চেন করুক না কেন আপনি আনসার করতে পারেন। 60 স্যাম্পল কোশ্চেন আনসার। হাউ অফেন ডু ইউ গো আউট উইথ ইউর ফ্রেন্ডস, হাউ ফ্রেন্ডলি আর ইউ উইথ ইউর নেইবার্স, তারপর ইজ ইট ইম্পর্টেন্ট টু লাইক দ্য পিপল ইউ স্টাডি অথবা ওয়ার্ক উইথ, ডাজ ইউর নেম হ্যাভ এনি স্পেশাল মিনিং। সো মাই নেম ইজ ভেরি স্পেশাল টু মি অ্যাজ ইট ইজ টু মাই প্যারেন্টস, আমার বাপ মার মতোই এটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। দ্য ফার্স্ট পার্ট অফ মাই নেম, এখানে চেঞ্জ করে দিবেন যে ফার্স্ট পার্ট, কারণ এক একজনের নাম তো এক একটা। দ্য ফার্স্ট পার্ট অফ মাই নেম এইটা, হুইচ মিনিং ইজ, এটা আপনার নামটা এক এক সময় যার যার নামের সাথে তার তার মিল হবে। এন্ড সেকেন্ড পার্ট অফ মাই নেম এটা, সো মাই নেমস সেকেন্ড পার্ট এটা ইজ, এটার মিনিং এটা। সো সে ওনার নাম হচ্ছে কাউসার আহমেদ। সো কাউসার ফার্স্ট পার্ট অফ মাই নেম মিনিং ইজ অনার্ড, আর সেকেন্ড পার্ট আহমেদ ইজ সিমিলার টু আর বিলাভ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকল মুসলমান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন। মাই নেম ইন্সপায়ার্স মি টু ডু লট অফ পায়াস অ্যাক্টিভিটিস। ওকে, সো এখান থেকে জাস্ট রিডিং পড়বেন। আগের 40টা, প্রথম 40টা ঠাড়া মুখস্থ করবেন, প্রথম 10টা কোশ্চেন হাতে কলমে লিখবেন, এবং আপনার জন্য প্রথম 10টা কোশ্চেন জীবনের জন্য একটা সম্পদ হিসাবে নেবেন। যে প্রথম 10টা কোশ্চেন যেটা আপনার দুনিয়ার যে কোনো জায়গায় যান, যে কোনো ভাইভাতে এটাই জিজ্ঞেস করবে, হোয়াটস ইউর নেম, হোয়ার আর ইউ ফ্রম, ডু ইউ ওয়ার্ক অর স্টাডি, হোয়াট ডু ইউ ডু, অথবা হোয়াটস দ্য টার্গেট অফ ইউর ক্যারিয়ার, আপনি জীবনে কি হইতে চান, এগুলো। সো ডু ইউ হ্যাভ এ ফেভারিট ফ্লাওয়ার প্ল্যান্ট, ডু ইউ ওয়াচ কুকারি প্রোগ্রামস অন টিভি। শুধু টাস্ক দেওয়া হয়েছে এখানে, যতগুলো প্রশ্ন দেওয়া আছে না ভাই, সবগুলা টাস্ক দেওয়া আছে। সো আপনারা ফাইনাল হচ্ছে প্রিপারেশনের জন্য এই 40টা কোশ্চেন, প্রথম 10টা, পরের 40টা, পরের 7টা, শুরু করবেন 10টা দিয়ে, সেকেন্ড পার্ট 40টা, আর থার্ড পার্ট হচ্ছে আপনার এটা। সো লেখেন নেক্সট আর একটা কোশ্চেন, হোয়াই আর ইউ পারফর্মিং আইএলস। হোয়াই আর ইউ পারফর্মিং আইএলস, কোশ্চেনটা লেখেন। হোয়াই আর ইউ, আপনি আইএলস পরীক্ষা কেন দিচ্ছেন, আইএলস পরীক্ষা কেন দিচ্ছেন, ভালো কথা সবকিছু, কিন্তু আইএলস পরীক্ষা কেন দিচ্ছেন। লেখেন হোয়াই আর ইউ পারফর্মিং আইএলস। লেখেন সবাই, হোয়াই আর ইউ পারফর্মিং আইএলস। আমি 60টা কোশ্চেন আপনাদেরকে হোয়াটসঅ্যাপ মেইন গ্রুপে দিয়েছি, আর কয়েকটা প্রশ্ন সলভ করে আমরা হচ্ছে শেষ করবো। কেউ দয়া করে লিভ নেবেন না। ওকে ওকে, হোয়াই আর ইউ পারফর্মিং আইএলস, আইএলস কেন দিচ্ছেন। টু বি অনেস্ট, আইএলস হ্যাজ বিন পার্ট অ্যান্ড পার্সেল ইন মাই একাডেমিক লাইফ অথবা একাডেমিক ক্যারিয়ার।
লাস্ট টাইম আই অবটেন্ড আইএলটিএস ওভারঅল ব্যান্ড স্কোর 6.5। ভাই আপনি যদি এর আগে পরীক্ষাও না দেন তাও কোনো সমস্যা নাই, আপনি নিজেকে কখনো দুর্বল হিসেবে প্রকাশ করবেন না। আপনি পড়াশোনা করেন নাই, আপনি ভালো ছাত্র না, আপনি দুর্বল, গরিব, অসহায়, 3 বেলা ভাত খান, এগুলা বলার কোনো দরকার নেই। আপনি সবসময় কনফিডেন্ট থাকবেন, এক্সামিনারকে বুঝাবেন আমি বহুত পড়াশোনা করছি, বহুত চেষ্টা করছি, গতবার আমি হচ্ছে 6.5 পাইছিলাম, এবার আমার স্যার আমার কিন্তু এবার হচ্ছে 7 কিন্তু লাগতোই। সো গতবার যে আল্লাহর বান্দা 6.5 পাইছে, সে টিচার যদি সত্যি সত্যি 6.5 কেউ পায়, টিচার যদি এটা শোনে, সো সে তার টিচারের যদি লজ্জা শরম কিছু থাকে, সো অ্যাটলিস্ট 6.5 এর নিচে দিত না, কারণ গতবার অলরেডি আপনি 6.5 পাইছেন। But I require at least 7 to admit my desired university in Canada. But I'm just waiting for my intended score. আমি আমার কাঙ্ক্ষিত স্কোরের জন্য অপেক্ষা করতেছি। ওকে, প্রথমে হচ্ছে টু বি অনেস্ট আইএলটিএস হ্যাজ বিন পার্ট অ্যান্ড পার্সেল ইন মাই একাডেমিক লাইফ। আপনার একাডেমিক লাইফের জন্য অথবা ক্যারিয়ারের জন্য আইএলটিএস একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। একদম প্রথম লাইনটাই আনসার, এটা হচ্ছে স্ট্রং একটা আনসার, অবশ্যই দরকার, না করে উপায় নেই। লাস্ট টাইম আই অবটেন্ড আইএলটিএস ওভারঅল ব্যান্ড স্কোর 6.5 বাট আই রিকোয়ার্ড অ্যাট লিস্ট 7 টু অ্যাডমিট মাই ডিজায়ার্ড ইউনিভার্সিটি ইন কানাডা। সো আই এম জাস্ট ওয়েটিং ফর মাই ইন্টারনেট স্কোর। সো দেখেন, এই আমরা যে আপনাকে দেখাচ্ছি, একটা প্রশ্ন করলে কত কথা এক্সট্রা বলা যায়, লজিক্যাল ওয়েতে কত কথা এক্সট্রা বলা যায়, সেটা আমরা এখান থেকে আইডিয়া নিচ্ছি। এই আইডিয়াগুলো যদি না পান তাহলে আপনি বলেন যে আরে কেন আইএলটিএস দিচ্ছি, আমি দেশের বাইরে যাওয়ার জন্য আইএলটিএস দিচ্ছি অথবা অফার লেটারের জন্য আইএলটিএস দিচ্ছি, দেখবেন যে আইডিয়া পাওয়া কঠিন। সো আই এম টেকিং আইএলটিএস ফর মাই অফার লেটার ইন কানাডা। সো কানাডা ইউনিভার্সিটি থেকে আমি অফার লেটার পাওয়ার জন্য আইএলটিএস, আর কি। অথবা আপনি বলতে পারেন আমার এটা ড্রিম ছিল। সো আগের থেকে আইডিয়া না রাখলে কঠিন, কিন্তু যখন এগুলো 50টা 10টা 40টা দেখবেন, তখন ও আচ্ছা এইভাবে কথা এক্সট্রা বলা যায়, তখন হয়তো এই টাইপসের এই কোশ্চেন না, ভিন্ন টাইপসের কোশ্চেন, বাট এটাকে কপি করে আগে পরে বলতে পারবেন। নেক্সট কোশ্চেন, ডু ইউ লাইক পিপল টেকিং ফটোস ইউ? আপনি কি ওই ধরনের জনগণকে পছন্দ করেন? আপনি কি তাদেরকে পছন্দ করেন যারা আপনার ছবি তুলবে? আপনি কি ওই ধরনের জনগণকে পছন্দ করেন কিনা? Okay, so to be honest, I do not prefer to capture photograph of myself. আমি আমার নিজের ছবি তোলাটা পছন্দ করি না, স্পেশালি উইথ লেস নোন অর আননোন পিপল। আননোন পিপলের সাথে অথবা কম জানি এরকম কারোর সাথে ছবি তোলা আমি পছন্দ করি না। আই থিঙ্ক দিস ইজ এ পার্সোনাল চয়েস। আমি মনে করি এটা একটা ব্যক্তিগত পছন্দ, অ্যান্ড আই এম নট দ্য টাইপ অফ পারসন, আমি ওই ধরনের মানুষ না হু লাইকস টেকিং সেলফি অর ফটোগ্রাফ নাও অ্যান্ড দেন। সে যে প্রায়ই সেলফি এবং ফটোগ্রাফ তোলে, আই এম নট দ্য টাইপ অফ দ্যাট পারসন, আমি ওই ধরনের মানুষ না। ওকে, হু লাইকস টেকিং সেলফি, যে সেলফি তুলতে পছন্দ করে, অর ফটোগ্রাফ করতে পছন্দ করেন এভরি নাও এন্ড দেন। নাও এন্ড দেন মানে মাঝে মাঝে বা প্রায়ই যে ছবি তুলতে বা ফটো তুলতে পছন্দ করে, এটা হচ্ছে আপনার লিখছেন সবাই? ওকে, সো এগুলো হচ্ছে কমন আইডিয়াগুলো এভাবে মাথায় রাখবেন। ওকে, সো ডু ইউ লাইক পিপল টেকিং ফটো অফ ইউ, এভাবে বলতে পারেন। একদম এগুলো ঠাড়া মুখস্থ করবেন ভাই, ডোন্ট মাইন্ড, বাট বলতে হবে নিজের মতো করে। ওকে, মুখস্থ করে আবার মুখস্থই বলবেন তাহলে কিন্তু হবে না ভাই, করবেন মুখস্থ, বলবেন ন্যাসরা, ভেরি সোজা। ওকে, আমরা একদম শেষের দিকে চলে আসছি, আর কিছু কোশ্চেন একটু লেখেন। আচ্ছা, তার আগে কমন লাইনগুলো দেখেন। এই কমন লাইনগুলো যে আই ক্যানট থিঙ্ক অফ এ সিঙ্গেল ডে উইদাউট মাই মম, একটু মুখস্থ করবেন।
আপনি লাইন মুখস্থ করবেন একটা, কিন্তু বলতে পারবেন আরো অনেক জায়গায়। আই ক্যানট থিঙ্ক অফ এ সিঙ্গেল ডে উইদাউট মাই মম, এই একটা লাইন করবেন মুখস্থ, আর এই লাইনটাকে কপি করে হাজারো জায়গায় বলতে পারেন। আই ক্যানট থিঙ্ক অফ এ সিঙ্গেল ডে উইদাউট টেকনোলজি। অথবা যদি ফেসবুক আসে, আই ক্যানট থিঙ্ক অফ এ সিঙ্গেল ডে উইদাউট ফেসবুক, আই ক্যানট থিঙ্ক অফ এ সিঙ্গেল ডে উইদাউট মাই ফ্রেন্ডস, আই ক্যানট থিঙ্ক অফ এ সিঙ্গেল ডে উইদাউট প্লেইং ক্রিকেট, আই ক্যানট থিঙ্ক অফ এ সিঙ্গেল ডে উইদাউট ওয়াচিং মুভিজ, আই ক্যানট থিঙ্ক অফ এ সিঙ্গেল ডে উইদাউট লিসনিং সংস। সো এগুলো হচ্ছে আলু টাইপসের সেন্টেন্স। আলু যেমন যে কোনো তরকারিতে দেওয়া যায়, ঠিক একই রকম ভাবে এই কথাগুলো নর্মালি যে কোনো লাইনের সাথে দেওয়া যায়। আবার কিছু গ্রামাটিক্যাল স্ট্রাকচার আছে যেগুলো হুবহু ইউজ করা যায়, যেগুলো আমরা পার্ট 2 তে পারসন, প্লেস, অবজেক্ট, যে কোনো কিওয়ার্ড আসুক না কেন ইনশাআল্লাহ আমরা পার্ট 2 তে সেই সেম গ্রামার ইউজ করে আমরা পার্ট 2 এর স্ট্রাকচারটা কাজে লাগাবো ইনশাআল্লাহ। এটা পার্ট 2 তে আমরা দেখাবো। সো এই লাইনগুলো একটু মুখস্থ রাখবেন। দিস স্টোরি ইজ দ্য মোস্ট ইন্সপিরেশনাল আই হ্যাভ এভার সিন। আই হ্যাভ এভার সিন, এটা আপনার পরীক্ষায় একবার অবশ্যই বলার ট্রাই করবেন। So this story is the most inspirational. Okay, this story is the most inspirational. এই ছবি হচ্ছে সবচেয়ে বেশি অনুপ্রেরণামূলক। I have ever seen, আমি এখন পর্যন্ত যা দেখেছি। This story is the most inspirational, আমি এখন পর্যন্ত যা দেখেছি এটা হচ্ছে আমার জীবনে সবচেয়ে বেশি অনুপ্রেরণামূলক। এরপর হচ্ছে হি ইজ দ্য বেস্ট ক্রিকেটার, হি ইজ দ্য বেস্ট পারসন, হি ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট আই হ্যাভ এভার সিন। আই হ্যাভ এভার সিন, সো সে হচ্ছে সবচেয়ে ভালো ক্রিকেটার, সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে গুণী ব্যক্তি, সবচেয়ে গুণী ব্যক্তি আমি আমার চোখে দেখা। এরপর হচ্ছে কক্সবাজার ইজ ওয়ান অফ দ্য মোস্ট মেসমরাইজিং টুরিস্ট প্লেসেস আই হ্যাভ এভার সিন। সো কক্সবাজার হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় ঘোরাফেরার জন্য জায়গা, দর্শনীয় জায়গা আমি এখন পর্যন্ত যা দেখেছি। তারপর দিস ইজ দ্য মোস্ট ইফেক্টিভ ল I have ever seen. I have never seen such kind of helpful person in my life. আমি আমার জীবনে কোনোদিনও এত উপকারী মানুষ, এত ভালো মানুষ আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। I have never eaten such sort of delicious food. আমি আমার জীবনে কোনোদিন এত সুস্বাদু খাবারও কোনোদিন খাই নাই। So I have never gone such kind of terrific city. Terrific মানে ভয়ানক সুন্দর। Terrific মানে খারাপ না, হ্যাঁ, terrific মানে পজিটিভ। I have never gone such kind of terrific city. এত সুন্দর সিটিতে আমি কখনোই যাই নাই, লাইক সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুরের মতো এত সুন্দর সিটিতে আমি কখনোই যাইনি। সো এগুলো আপনারা একটু ভালো মতো শিখবেন। আর হচ্ছে আপনাদের কি বললাম, প্রথমে 10টা কোশ্চেন, প্রথমে 10টা কোশ্চেন, তারপরে হচ্ছে এরকম ভাবে 40টা কোশ্চেন, 10টা কোশ্চেন, এরপরে 40টা কোশ্চেন, এরপর আজকে আপনাদেরকে দিয়েছি 60 কোশ্চেন। ওকে, এইভাবে আপনারা এগুলো রেডি করবেন। ওকে, সো এই হচ্ছে স্পিকিংটা দিয়ে শুরু করেন। স্পিকিং সবচেয়ে সহজ পার্ট বলে আমার কাছে মনে হয়। আর আলহামদুলিল্লাহ স্পিকিং এ ভালো স্কোর করার জন্য খুব বেশি সময়ও লাগে না। আর এরপরে আপনারা ফুল কোর্স, আমাদের এখানে ফুল কোর্স শুরু হবে, বা আপনারা এর আগে যদি কোথাও পড়ে থাকেন বা হচ্ছে নিজের মতো করে দ্রুত পরীক্ষা দিবেন তাহলে ঠিক আছে, বাট আমাদের এখানে ফুল কোর্সের একটা প্যাকেজ আছে, সেটা হচ্ছে ৬০০০ টাকা কোর্স ফি। সেখানে লিসনিং, রিডিং, রাইটিং, স্পিকিং একসাথে সবগুলো মডিউল থাকে, 24টা ক্লাস হয় টপিক ওয়াইজ, এই লিসনিং, রিডিং, রাইটিং, স্পিকিং। এটা ছাড়াও আমাদের রিডিং এর স্পেশাল প্র্যাকটিস বেসে ক্লাস হয়, 10টা ক্লাস হয়, একটা না 10টা ক্লাস। কারণ রিডিংটা আমাদের এখানে পড়েও অনেক সময় হয় না যে আমরা মেইন ক্লাসে একটা পড়ালাম, নতুন প্যাসেজে যে আপনি আর বুঝতেছেন না, নতুন একটা টেস্টে যে আপনি আর পারতেছেন না। এই জন্য মেইন ব্যাচের ক্লাসে টপিক অনুসারে ক্লাস হবে, পরবর্তীতেও আবার আমরা হচ্ছে হাতে কলমে ক্যামব্রিজের বই থেকে প্র্যাকটিস ব্যাচে ক্লাস করাই, যেটা অলরেডি আমাদের ক্যামব্রিজ 11 থেকে ক্যামব্রিজ 16 পর্যন্ত অনেকবার ক্লাস হয়েছে। ক্যামব্রিজ 11 থেকে ক্যামব্রিজ 17 পর্যন্ত, সরি, অনেকবার ক্লাস হয়েছে। যাদের দ্রুত পরীক্ষা তারা এই ক্লাস রেকর্ড গুলো নিয়েও দেখতে পারেন, আর যারা ফুল কোর্সে ভর্তি হবেন তারা এগুলো লাইভ ক্লাস পাবেন। আপনার এই যে রিডিং, লিসনিং, রিডিং, রাইটিং, সো 4টা একসাথে আপনার রিডিং এর ক্লাসটা আনলিমিটেড, যতদিন পরীক্ষা না দেন ক্লাসগুলো করতে পারবেন। আর রিডিং এর ফুল কোর্সে যারা আসে সেখানে স্টুডেন্টও লিমিটেড থাকে, আর হচ্ছে
যারা একবার ভর্তি হন যতদিন পরীক্ষা না দেন কোনো প্রবলেম হলে মেইন ক্লাসটাও রিপিট করার সুযোগ থাকে। সো আমাদের এর আগের ক্লাসে বলেছিলাম ফুল কোর্স ফিটা হচ্ছে 6,000 টাকা। আপনার যেহেতু স্পিকিং এ ভর্তি হয়েছেন 500 টাকা অলরেডি দিয়ে দিয়েছেন, এই জন্য আপনাদের এই 500 টাকা দিতে হচ্ছে না। আরো 500 টাকা ডিসকাউন্ট পাবেন যদি আপনারা রিসেন্টলি ভর্তি হন। মঙ্গল বুধ মেবি বুধবার বা বৃহস্পতিবারের মধ্যে ভর্তি হলে আপনাদের আর 5,000 টাকা দিলেই ফুল কোর্সে যতদিন এক্সাম না দেন এখানে ক্লাস করতে পারবেন ইনশাল্লাহ। আর এজ এ হিউম্যান বিং মানুষ হিসাবে যতটুকু সম্ভব আমরা আপনাকে গাইড করার ট্রাই করব, বাট পড়াশোনাটা আপনাকেই করতে হবে। সো পড়াশোনাটা আপনাকেই করতে হবে, আর পড়ার জন্য যা যা দরকার, যে সমস্ত গাইডলাইন্স দরকার আমরা ইনশাল্লাহ দেওয়ার ট্রাই করব। কি কি বই কিনতে হবে, কিভাবে পড়তে হবে, কয় ঘন্টা পড়তে হবে, আপনার বেসিকটা দুর্বল থাকলে বেসিক আর অ্যাডভান্স গ্রামারের 10টা ক্লাস রেকর্ড, যেটা দিয়ে আপনি শুরুটা করবেন। অনেকে টেন্সেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার ভুলে গেছেন। সো ওইটা আপনার খাতা কলমে লিখতে হবে, লিখে ওই ক্লাস রেকর্ড গুলো দেখলে ওখানে হোমওয়ার্ক দেওয়া আছে, ওই হোমওয়ার্ক গুলো প্রত্যেকটা টেন্সের জন্য 5টা করে সেন্টেন্স লিখবেন। যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের 5টা সেন্টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের 5টা সেন্টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের 5টা সেন্টেন্স। এইভাবে টেন্স দিয়ে শুরু করতে হবে, বাট হাঁটি হাঁটি পা পা করে আপনাকে এগিয়ে যেতে হবে। আপনি যদি চেষ্টা করেন অবশ্যই আল্লাহ তাআলা সফলতা দিবেন। এরকম আহামরি কিছু না, অসংখ্য স্টুডেন্ট অলরেডি আইএলটিএস 7 পেয়েছে। আর আইএলটিএস একটা অ্যাসেট। হোক আপনি দেশের বাইরে 2 দিন আগে যান 2 দিন পরে যান, বাট কিন্তু যদি আপনার আইএলটিএস স্কোরটা থাকে, আপনি সবাই চিন্তা করেন আপনার যদি এখন আইএলটিএস এর স্কোর থাকে আপনার একটা ভালো লাগা কাজ করবে। সো এখন আমরা কোশ্চেন আনসার সেশনের দিকে যাচ্ছি। আর এটা আমার পার্সোনাল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার। পড়াশোনা রিলেটেড যে কোনো ইনফরমেশন হলে আমাকে জানাবেন, আমি সময় করে রিপ্লাই দেওয়ার ট্রাই করব। আর এটা শামীম ভাইয়ের নাম্বার, ভিসা রিলেটেড যে কোনো ইনফরমেশন। আর যে কারো হচ্ছে আপনার যদি কোনো ম্যাটেরিয়ালস রিলেটেড কোনো ইনফরমেশন লাগে, ম্যাটেরিয়ালস দরকার হয়, তাহলে 095616543 এখানে নক দিবেন। আমাকে নক দিয়ে বলবেন না ভাই পার্ট 1 এর 40টা কোশ্চেন দেন। সো আপনি আমাকে স্টাডি রিলেটেড কোনো ম্যাটেরিয়ালস হলে আমাকে জানাবেন। আর আমাদের হচ্ছে ছোট ভাই ব্রাদার অনেকেই আছেন, তারা আপনার এই এই ম্যাটেরিয়ালসে এগুলো রিপ্লাই দিবেন। সো যদি পড়াশোনা রিলেটেড কোনো দরকার হয় এমার্জেন্সি, তো আমাকে জানাবেন। এটা ভিসা রিলেটেড, এটা হচ্ছে একটা স্ট্রাকচার বা হচ্ছে আপনার জন্য দ্রুত আনসার পাবেন। এটা একটা বিষয়। আর এখন আমরা কোশ্চেন আনসার সেশনের দিকে যাচ্ছি, যে কার কি কোশ্চেন আছে। আপনারা কোশ্চেন আনসার সেশন কথা বলি, আর আপনারা একটা উপকার করেন, একটা হেল্প করেন সবাই। সেটা হচ্ছে যে আমাদের পেজে দয়া করে একটা রিভিউ দেন, আমরা অনেক খুশি হব। এটা আপনাদের কাছে কোনো জোর জবরদস্তি বা কোনো আপনাদের দিতে হবে ব্যাপারটা এরকম না, বাট দিলে অনেক খুশি হব আর কি। যে আমাদের পেজে দয়া করে একটু রিভিউ দেন, আর আমরা কোশ্চেন আনসার আলোচনা করি। আপনারা এমত অবস্থায় আমাদের পেজটা রিভিউ দিয়ে রাখেন। ওকে ওকে। সো এখন হচ্ছে আমরা কোশ্চেন, আপনারা কোশ্চেন যে সমস্ত কোশ্চেন আছে কোশ্চেন বলেন। পড়াশোনা রিলেটেড কোশ্চেন আগে করেন। ওকে, পড়াশোনা রিলেটেড কোশ্চেন, এটা বুঝি নাই, ওটা বুঝি নাই, ওটা কিভাবে পড়বো, এরকম। ওকে, সো আমরা কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করি। আপনারা একটু এর মাঝে রিভিউটা দিয়ে রাখেন ভাই দয়া করে। আইএলটিএস স্কুল বিডি, এটা লিখে সার্চ দেন ফেসবুকে, সার্চ দিলে রিভিউতে যান। রিভিউতে গেলে এই যে এখানে এই রেটিং আসবে, রেটিং এ আপনি ক্লিক করবেন। রেটিং এ ক্লিক করলে আপনি কিছু লিখতে পারবেন। ওকে, সো রেটিং এ ক্লিক করলে আপনি কিছু লিখতে পারবেন। সো এই কিছু একটা লিখে পোস্ট করে দেন দয়া করে, আমাদের জন্য অনেক হেল্প হয়। কেউ বিরক্ত হয় না। আর আমরা কোশ্চেন আনসার সেশন নিয়ে আলোচনা করি, আপনারা এটা একটু ইয়ে করেন। সো এটা আমি ফেসবুকের মেইন গ্রুপে এটা দিয়ে দিচ্ছি, লিঙ্কটা দিয়ে দিচ্ছি, রিভিউ এর লিঙ্ক। তো দয়া করে একটা লাইন লেখেন ভাই, আমরা আমাদের একটু উৎসাহ পাবো আমরা। সো একটু লিখে দেন। দেখেন হোয়াটসঅ্যাপের মেইন গ্রুপে আমি আমাদের পেজের রিভিউ এর লিঙ্কটা দিয়েছি। স্যার প্লিজ মেক মি ক্লিয়ার অ্যাবাউট এরিয়া এগেইন ফর মি। এরিয়া মানে হচ্ছে কিভাবে আনসারটা করবেন। এরিয়ার এ মানে আনসার, ওকে, আর মানে রিজন। মানে আপনাকে বলা হলো যে আপনি আইএলটিএস কেন দিচ্ছেন। সো প্রথম আনসার যে আমি আইএলটিএস দিচ্ছি, এটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট বিষয় হয়ে দাঁড়িয়েছে, এই জন্য আমি আইএলটিএসটা দিচ্ছি। সো কেন আইএলটিএস দিচ্ছেন।
তো এর একটু এক্সপ্লেন করবেন, এক্সাম্পল দিবেন, অথবা আর একটু এক্সপ্লেন করবেন, রিজন বলবেন, শেষে এসে আবার আনসার। অথবা আপনি কেন বিদেশ আসতে চান, অথবা আপনি বিদেশ আসতে চান কিনা। সো প্রথম আনসার, ইয়েস আই ওয়ান্ট টু গো অ্যাব্রোড। কেন যেতে চান? বিকজ আই আই এম লুকিং ফর দ্য বেটার অপরচুনিটি ফর মাই ক্যারিয়ার। সো আমি আমার এটার জন্য ভালো অপরচুনিটি খুঁজতেছি। রিজন, শেষে এসে আবার আনসার বলেন। অথবা এখানে এক্সাম্পল দিয়ে বলেন যে সাম অফ মাই ফ্রেন্ডস ওয়েন্ট অ্যাব্রোড, অথবা নির্দিষ্ট নাম দিয়ে বলেন, এন্ড দে আর আর্নিং হ্যান্ডসাম স্যালারি। এক্সাম্পল দিলেন। মোট কথা কেন, ডিরেক্ট আনসার, রিজন, শেষে এসে আবার আনসার। মোজাম্মেল হোসেন ভাই, এইভাবে এরিয়ার ব্যবহারটা করবেন। রিডিং এ কিভাবে ভালো করব, যে আমি বলতেছি ভাই, ভাই সবাই দয়া করে একটু রিভিউটা দিবেন। রিভিউটার জন্য আপনি ফেসবুকে যান, যে হচ্ছে আপনি আইএলটিএস স্কুল বিডি লিখে এটা আসবে, আর তারপরে হচ্ছে আপনি রিভিউতে যাবেন। যে রিভিউ দিছেন একটু দয়া করে চ্যাট বক্সে জানাবেন যে ভাই আমি রিভিউটা দিছি, অনেক খুশি হব আর কি, ভালো লাগবে। ওকে, 2 জন অলরেডি দিয়েছেন, শুক্রিয়া। 2 জন অলরেডি রিভিউ দিয়েছেন। রিডিং এ কিভাবে ভালো করবেন? ভাই রিডিং এ সবকিছু কঠিন না, সবকিছু সহজও না। যে বিষয়গুলো সহজ আছে, যেমন রিডিং এর প্যাসেজ অন দিয়ে শুরুটা করেন। লিসনিং, স্পিকিং এ যেমন বলতেছি না ভাই, যে আপনার সহজ পার্ট 1 দিয়ে শুরু করেন। রিডিং এর ক্ষেত্রে সব কোশ্চেন সহজ না, সব কোশ্চেন কঠিন না। সহজ যে কোশ্চেন গুলো আছে, যেমন হচ্ছে রিডিং প্যাসেজ 1 এর ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, এটা আগে পড়বেন। তারপর প্যাসেজ 2, তারপর প্যাসেজ 3। এর মধ্যে সবচেয়ে বেশি আসে আপনার ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, ট্রু ফলস নট গিভেন। এটা প্রায় 55% 60% কোশ্চেন শুধু ফিলিং দ্য ব্ল্যাঙ্কসটাই আসে। রিডিং এর কঠিন গুলো আগে পড়া যাবে না, আগে সহজ গুলো পড়বেন, তারপর কঠিন গুলো পড়বেন। ভাই দয়া করে সবাই একটু রিভিউ দেন, আর রিভিউ দিয়ে চ্যাট বক্সে জানান। স্যার যেগুলো লাইক দিলে ওইগুলা কি পিডিএফ দিবেন? জি জি জি, পিডিএফ দিব, যে ক্লাস লেকচার শিটটা ক্লাস শেষে পিডিএফটা দিয়ে দিব ইনশাল্লাহ। ইসলামিক হিস্ট্রি অথবা অনার্স মাস্টার সাবজেক্টে কানাডা ভার্সিটি, জি কানাডাতে যে কোনো সাবজেক্টে পড়ে যে কোনো বিষয়ে আসা যায়। ভাই আগে আইএলটিএস রিলেটেড কোশ্চেন গুলো করেন, আর সবাই একটু রিভিউটা দেন। হ্যাঁ, রিভিউটা দিলে একটু খুশি হব। আর রিভিউটা দিয়ে চ্যাট বক্সে বলেন যে হচ্ছে ভাই রিভিউটা দিছি, একটু কিছু লিখে দেন। আরো 3 জন রিভিউ দিছেন, শুক্রিয়া, ধন্যবাদ ভাই। হাউ ক্যান মাক্কার স্পিকিং বুক? ভাই এটা নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করব, যে মাক্কার বই থেকে কিভাবে প্র্যাকটিস করবেন কিউ কার্ড বা স্পিকিং পার্ট 2 তে। যারা রিভিউটা দিয়েছেন একটু চ্যাট বক্সে বলেন যে ভাই রিভিউ দিছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। রিডিং এর মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কোনগুলা ভাইয়া বলবেন প্লিজ? মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, ট্রু ফলস নট গিভেন, লিস্ট অফ হেডিংস, আর নেম অথবা ইনফরমেশন ম্যাচিং। এই 5টা কোশ্চেন টাইপ যদি পড়েন, প্রায় 40টার মধ্যে 30টা কোশ্চেন কমন পাবেন। কোশ্চেন হুবহু কমন পাবেন না, বাট কোশ্চেন টাইপস কমন পাবেন। শফিকুল ইসলাম ভাই, ভাই সবাই একটু রিভিউটা দিয়ে এখানে বলেন যে ভাই রিভিউটা দিছি। রিডিং এর জন্য এমন শর্ট কোর্স কি আছে আপনাদের? ভাই আমাদের সামনে ফুল কোর্স, যেটা 26 তারিখ থেকে শুরু হবে। আর ফুল কোর্সে ভর্তি হলে সমস্ত ক্লাস আপনি করতে পারবেন। আর আমাদের ফুল কোর্সে আসলে আপনি যতদিন এক্সাম না দেন ক্লাসগুলো করতে পারবেন। আর প্র্যাকটিসটা বেস্ট হবে ইনশাল্লাহ। কারণ হচ্ছে প্র্যাকটিসের কোনো শেষ নাই। আপনার রিডিং বলেন, রাইটিং বলেন, লিসনিং বলেন, আবার প্র্যাকটিস হবে যদি এখানে কোচিংটা করেন। স্যার আমার অনেক মামলিং হয়, তার জন্য কি করতে পারি? মামলিং হয় কনফিডেন্সের অভাবের জন্য, এটা বেশি বেশি পড়তে হবে। আব্দুর রহমান সরকার ভাই, স্যার আনসার রেডি থাকে বাট কনফিডেন্স নিয়ে বলতে পারি না কেন? এটা প্র্যাকটিসের অভাব ভাই। যার প্র্যাকটিস ভালো থাকে তার কনফিডেন্সও ভালো থাকে। এগুলো সব কিছু প্র্যাকটিসের অভাবের কারণেই হয়। কমন লাইনগুলো গ্রুপে দেন। জি, কমন লাইনগুলো না, পুরো ইটাই দিয়ে দিব, যে ক্লাস লেকচার শিটটাই দিয়ে দিব। ভাই আমরা কথা বলি, আপনারা সবাই দয়া করে একটু রিভিউটা দিয়ে দেন। রিভিউটা দিলে অনেক খুশি হব। জাস্ট একটু লাইন লেখেন, আমরা অনেক ইন্সপায়ার্ড হই আপনাদের কথায়। সো সবাই একটু রিভিউটা দিয়ে দেন। রিভিউ দিয়ে চ্যাট বক্সে বলেন যে ভাই রিভিউটা দিয়েছি, ভালো লাগবে আপনি রিভিউটা দিলে। ভাই 10টা দিন 40টা মুখস্থ করবো, জি ইনশাল্লাহ মুখস্থ করবেন ফয়সাল ভাই, কিন্তু বলতে হবে নিজের মতো করে। স্পিকিং পার্ট 1 to 3 ভাগের পরীক্ষা হবে, জি জি 3 ভাগে পরীক্ষা হবে সাইফুল ইসলাম ভাই। রিডিং এ কিভাবে ভালো করবো? ওই যে সহজ কোশ্চেন গুলো আগে পড়েন, রিডিং এ প্যাসেজ 1টা আগে শেষ করেন। এই 13টার মধ্যে কিছুতেই ভুল হওয়া যাবে না ভাই। আমার অনেক মামলিং হয়, এটা বলেছি। এক কোশ্চেন, এই যে আব্দুর রহমান সরকার ভাই, এক কোশ্চেন এতবার বলছেন কেন?
আব্দুর রহমান ভাই অনেক অ্যাডভান্স। অর্প, এই যে আপনারা দাগাচ্ছেন কেন ভাই? ভাই একটু রিভিউটা দেন, হ্যাঁ রিভিউটা দেন। রিভিউটা দিয়ে বলেন যে ভাই আমি রিভিউ দিয়েছি, চ্যাট বক্সে বলেন। শুধু আব্দুর রহমান ভাইয়ের কোশ্চেনই দেখি, আর কিছু দেখি না। লিসনিং আপনারা কিভাবে শিখান প্লিজ টেল মি, কজ আমি অনেক উইক লিসনিং। ভাই লিসনিং এ আমরা পার্ট ওয়ানটা আগে পড়ি, হ্যাঁ পার্ট ওয়ানটা আগে পড়ে তারপরে ফিলিং দ্য ব্লাঙ্কস পার্ট ওয়ান পার্ট ফোর, তারপরে হচ্ছে পার্ট ওয়ান পার্ট ফোর, এরপর পার্ট টু পার্ট পার্ট থ্রি এমসিকিউ বা নোট ম্যাচিং অথবা স্টেটমেন্ট ম্যাচিং। এই কোশ্চেন 5-6টা ভাগ করে কোশ্চেন টাইপস অনুসারে আমরা পড়াই, যে শুধু ফিলিং দ্য ব্লাঙ্কস কিভাবে পড়বো, শুধু এমসিকিউ। শুধু এমসিকিউ অথবা নোট অথবা স্টেটমেন্ট ম্যাচিং এর কিছু টেকনিক আছে, এই টেকনিক ফলো করলে অবশ্যই ইনশাল্লাহ 50% আনসার আশা করি অবশ্যই হবে। সো রিভিউ দিয়েছি ভাই, রাইটিং কিভাবে ভালো করবো। ফাহিম ইমতিয়াজ ভাইয়া থ্যাংক ইউ, শুক্রিয়া রিভিউ দেওয়ার জন্য। ফাহিম ইমতিয়াজ ভাইকে ধন্যবাদ। ফাহিম ভাই আপনি রাইটিং যেভাবে করবেন সেটা হচ্ছে আপনার প্রথমে টেমপ্লেট দেখেন একটা রাইটিং কিরকম হয়, তারপরে আপনি 10টা 20টা রাইটিং দেখেন। আমাদের কোর্সে যারা ভর্তি হন তাদেরকে আমরা 30টা স্যাম্পল কোশ্চেন দিই বিভিন্ন টাইপসের উপর, এবং এই 30টা স্যাম্পল কোশ্চেন এবং স্যাম্পল আনসার কিভাবে লেখা আছে ওইটা দেখতে বলি। আগে দেখেন যে রাইটিংটা কেমন হয়, রাইটিং টাইপস গুলো কি, সো রাইটিং আনসার কিভাবে লিখতে হয় এগুলো দেখার পরে তারপর নিজে নিজে লিখবেন, আগেই কখনো লিখতে যাবেন না। যখন 30টা স্যাম্পল কোশ্চেন আমরা যেটা রেডি রাখছি, আমাদের কোর্সে যারা ভর্তি হন তাদের হচ্ছে ওই 30টা স্যাম্পল কোশ্চেন দেখলে একটা আইডিয়া আসে যে আচ্ছা কোন কোন লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করা যায়, কোন কোন গ্রামার ব্যবহার করা যায়। এই সেম গ্রামার পরে আপনি কপি করবেন। আমার স্ট্যামার হয় কি করবো, বেলায়েত মজুমদার নয়ন ভাই, এটা যদি মামলি এটা ন্যাশনাল হয় তাহলে কোনো সমস্যা হবে না, কোনো ব্যান্ড স্কোর কমবে না, কিন্তু যদি ল্যাঙ্গুয়েজ রিলেটেড হয় তাহলে সমস্যা হবে। ভাই সবাই একটু রিভিউটা দেন, রিভিউটা দিয়ে বলেন যে ভাই আমি রিভিউ দিছি, রিভিউটা দিয়ে একটু বলেন যে রিভিউ দিছি। মিজান চিটাগং, রিকোয়েস্টিং রিমোট কন্ট্রোল অফ ইউর স্ক্রিন, ইউ ক্যান রিগেইন কন্ট্রোল অ্যাট এনি টাইম বাই ক্লিকিং অন ইউর স্ক্রিন। মিজান ভাই আপনি স্ক্রিন কন্ট্রোল নিয়ে করবেনটা কি? জি, আপনি ওই আব্দুল আল মাউন ভাইয়া লিসনিং এ ইমপ্রুভ করার জন্য আপনি হচ্ছে ভাই আগে রিভিউটা দেন, রিভিউটা দেন ভালো লাগবে আর কি, দয়া করে একটু রিভিউটা দেন, যে কোনো একটু 2-1টা লাইন লিখে দেন, লিখে হচ্ছে চ্যাট বক্সে বলেন যে ভাই রিভিউটা দিছি, ভালো লাগবে আর কি, একটু আমাদের জন্য উপকার হয়। ওকে ভাইয়া রাইটিং কিভাবে ভালো করবো, ওই যে যে বললাম যে নির্দিষ্ট কমন কোশ্চেন আনসার আগে রেডি করেন। স্পিকিং এর শুরুতে কি সালাম দেওয়া উচিত, যেন এক্সামে শুরুতে বলতে যখন এক্সাম হলে ঢুকবেন তখন সালাম দিবেন, অসুবিধা নেই। সব ভাই লিসনিং এমসিকিউ কিভাবে ইমপ্রুভ করবো, লিসনিং এমসিকিউ কিছু টেকনিক আছে, হ্যাঁ এই টেকনিক গুলো ফলো করে আপনার হচ্ছে আগেতে হবে। টিচারকে কি শুরুতেই বলে দিব যে আমার স্ট্যামার হয়, নো নো এটা বলার দরকার নেই। ভাইয়া রিভিউ ডান, গাজী শোয়েব ভাইয়া আপনাকে ধন্যবাদ, শুক্রিয়া, জাযাকাল্লাহ আপনার কমেন্টস এর জন্য আপনাকে ধন্যবাদ। ভাই সবাই একটু রিভিউ দেন, হ্যাঁ ভালো লাগবে আমাদের। লিসনিং এর বক্স ম্যাচিং এর ভিডিও দেন। বক্স ম্যাচিং এর কিছু টেকনিক আছে, যে টেকনিক ফলো করলে আপনি অ্যাটলিস্ট মিনিমাম 50% 60% হবেই হবে ইনশাআল্লাহ। ভাই সবাই একটু রিভিউ দিয়ে রাখেন। 25 নভেম্বর তারিখ এক্সাম, বক্স ম্যাচিং টোটালি পারি না। বক্স বক্স ম্যাচিং ভাই ছোট ছোট করে নোট নিতে হয়, হ্যাঁ শোনার সাথে সাথে আনসার না করে প্রথমে আগে মানে প্রশ্নে লিখে রাখবেন, আনসারটা পরে লিখবেন। স্যার আমার রিডিং আর লিসনিং এর 24-25, ভাই সবাই একটু রিভিউটা দেন, হ্যাঁ রিভিউ দিয়ে চ্যাট বক্সে বলেন ভাই আমি রিভিউটা দিছি। ভাই একাডেমিক আর জিটি এক্সামের কোশ্চেন কি কিছুটা সেম হয়?
অবন্তী সেন, ম্যাডাম আপনার হচ্ছে স্পিকিং আর লিসনিং এটা সেম, 100% সেম, শুধু রাইটিং টাস্ক অনটা ডিফারেন্ট আর রিডিং এর মার্কিং ক্রাইটেরিয়াটা ডিফারেন্ট, বাট রিডিং এর কোশ্চেন টাইপ সেম। অবন্তিন সেন ম্যাডাম, ভাই আমি তো ক্রিকেট খেলি, আইএলস করে আমি যেতে পারবো? এটা আমার জানা নাই ভাইয়া। কাজী অয়ন ভাইয়া, ক্রিকেট খেলি, আইএলস করে যেতে পারবো কিনা। তো আপনি দেখেন আপনার প্লেয়ার কোনো কোটা আছে কিনা, যেমন ইউনিভার্সিটি গুলাতে খেলোয়াড় কোটা আছে, কারণ আমাদের মুশফিকুর রহিম উনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির হিস্ট্রির স্টুডেন্ট ছিলেন। ভাই একটু রিভিউটা দেন, হ্যাঁ, রিভিউটা দিয়ে কিছু একটু লেখেন আর বলেন যে রিভিউ দিয়েছেন। স্যার, আই এম প্রিপারিং ফর রিমোট জব বাট আই ক্যান স্পিক ইন ইংলিশ, আই ওয়ান্টেড টু ডেভেলপ মাই স্পিকিং স্কিল ফর কমিউনিকেশন, নট ফর আইএলস, আই থিঙ্ক দিস কোর্স is not for me. Will you suggest me how can I develop my speaking skills so that I can speak fluently? You can guess my English level by my comment. ভাই, এই কোর্সটা যে শুধু আইএলস এ কাজে দিবে তাই কি মনে হয় আপনাদের? এখানে এই যে প্রথম যে 10টা কোশ্চেন, এটা একদম পার্সোনাল, পার্সোনাল জিনিসগুলো যদি রেডি করেন নাইম ভাই, আপনার এটা শুধু আইএলস এই কাজে দিবে ব্যাপারটা এরকম না। আপনি যে কারোর সাথে কথা বলেন, আপনার আপনার হচ্ছে চাকরির ভাইবা বলেন বা ইউনিভার্সিটি পড়াশোনা বলেন, সেখানেও ইংরেজিতে কথাই বলবেন। এমন না যে আপনি এটা এটা আইএলস এর ইংরেজি, এটা চাকরির ইংরেজি, এগুলো তো ভিন্ন না, জাস্ট কথা বলা, কারোর সাথে কথা বলা। সো নাইম ভাই, এটা শতভাগ সত্যি না যে আইএলস এর ইংলিশ করলে আপনার কোনো লাভ হবে না। নাজির আহমেদ ভাইয়া, শুক্রিয়া, জাজাকাল্লাহ, রিভিউ এন্ড লাইক ডান, থ্যাংক ইউ ভাইয়া। লিস্ট অফ হেডিংস এর শর্টকাট প্রসেস আছে ভাই? শর্টকাট বলতে কিছু নাই, হ্যাঁ, একদম 100% শর্টকাট কিছু নাই, কিছু টেকনিক আছে, কিছু স্ট্র্যাটেজি থাকে, বাট এরকম একদম 100% শর্টকাট বলতে আসলে দুনিয়াতে কিছু নেই। এটা হলো বাস্তবতা। লিস্টিং এমসিকিউ অনেক প্রবলেম হয়, ইমপ্রুভ করবো কিভাবে? আপনি কিছু টেকনিক ফলো করে প্র্যাকটিস করতে হবে। যেমন হচ্ছে কিওয়ার্ড গুলো দাগিয়ে রাখলেন, প্যারাফ্রেজটা দেখতে হবে। বইয়ের শেষে যে অডিও স্ক্রিপ্ট আছে, অডিও স্ক্রিপ্ট দেখে ওটার কি প্যারাফ্রেজ করা হয়েছে ওটা ভালো মতো দেখবেন। জোবায়ের ভাই, আমি অনলি রিডিং এর লিস্ট অফ বা লিসনিং এর বক্স ম্যাচিং এর ক্লাস করব, পেইড হলেও আই ডোন্ট মাইন্ড। ভাই সবাই একটু রিভিউটা দিয়ে রাখেন, খুশি হব অনেক। ইজ ইট পসিবল? আই ডোন্ট থিঙ্ক পসিবল যে শুধু লিসনিং এর ম্যাচিং ক্লাস করবেন। আপনি তাও আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে কথা, শামীম ভাইয়ের সাথে কথা বলেন, 0956165432। রাজিয়া সুলতানা ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, শুক্রিয়া, জাজাকাল্লাহ, আল্লাহ আপনাকে উত্তম বিধান দিক। আপনার কমেন্টস এর জন্য আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ রাজিয়া সুলতানা ম্যাডাম। সবাই একটু রিভিউটা দিয়ে রাখেন। রাকিব সরকার ভাই বলছেন রিভিউ ডান, থ্যাংক ইউ, শুক্রিয়া। স্যার, আমার রিডিং আর লিসনিং এ এভারেজ 24 করেছে, আমার কি জানুয়ারিতে এক্সাম দেওয়া উচিত? কত টার্গেট আপনার? সাদিয়া তাবাসসুম ম্যাডাম, আপনার টার্গেট কত? টার্গেট যদি 7 হয় তাহলে ধরেন এটা তো নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, তাহলে আর 5টা দরকার, 30টা হলেই তো 7। ইনশাল্লাহ আশা করি পারবেন। সাদিয়া তাবাসসুম ম্যাডাম, এখন থেকে একটানা পড়াশোনা করেন, আশা করি পারবেন। পার্ট 1 এর জন্য 10টা স্যাম্পল কোশ্চেন আনসার দেওয়া আছে, সেগুলো মার্কার আইএলটিএস থেকে অনেক বড়, এত বেশি বলার জন্য পার্ট 1 কি টাইম দিবে? ভাই আপনি প্র্যাকটিসটা করে রাখেন স্ট্রংলি, ওকে? আপনি একটু কঠিন করে প্র্যাকটিস করেন, বলবেন, যদি কুইকলি বলেন, একদম যারা ফাস্ট কথা বলে, একদম ন্যাচারালি ফাস্ট কথা বলেন, তাহলে দেখবেন যে এই ভালো স্কোরের জন্য এটা বেশি কথা না, খুব বেশি না। মোস্তফা ভাইয়া, আপনি যেটা বলতেছেন যে এত বড়, আপনি হচ্ছে যদি ফাস্ট কথা বলতে পারেন তাহলে এই সময়টা অবশ্যই মেকআপ করবে, আর যদি স্লো হয় তাহলে তো বলতে পারবেন না। ভাই দয়া করে একটু রিভিউটা সবাই দেন, হ্যাঁ, আর যাদের কোশ্চেন নাই রিভিউ দিচ্ছেন তারা লিভ দেন। জেরিন ম্যাডাম ধন্যবাদ, পায়েল ভাইয়া ধন্যবাদ, যাদের কোশ্চেনও নাই রিভিউ দিচ্ছেন তাদের ধন্যবাদ, তারা লিভ দিতে পারেন। কাজীওয়ান ভাই, আমি বললাম আপনাকে যে আমার এটা সঠিক জানা নাই, আপনি একটু খোঁজ নেন।
মাহিম ভাইয়া বলছেন রিভিউ ডান, নিজের মতো করে বলতে চাই, ইমপ্রুভ করব কিভাবে, আর গ্রামারের কোন দিকগুলা খেয়াল রাখতে হবে। গ্রামারের টেন্সটা মাহিম ভাইয়া আপনি রিভিউ দেওয়ার জন্য ধন্যবাদ। আর হচ্ছে গ্রামারের টেন্সটা আগে খেয়াল করেন। টেন্স রাশেদ হাসান ভাইয়া ধন্যবাদ। মহিউদ্দিন জোয়ারদার রিভিউ ডান, থ্যাংক ইউ, শুক্রিয়া, জাজাকাল্লাহ। ভাইয়া স্পিকিং এ ইনস্ট্যান্ট আনসার মাথায় আসে না, সেন্টেন্স মেকিং এ প্রবলেম, সলিউশনটা কি? এই জন্য ইনস্ট্যান্ট মাথায় আসে না জন্যই তো আগের 40টা কোশ্চেন রেডি করেন। আপনাকে কোনো সেন্টেন্স বানাইতে বলতেছি না, কোনো ভোকাবুলারি ইউজ করতে বলতেছি না, জাস্ট এগুলো কপি করেন, জাস্ট এগুলো কপি করে বাসায় আগে প্র্যাকটিস করেন। আপনাকে কোনো সেন্টেন্স বানাইতেও বলতেছি না, ইয়ে করতে আগে যে কোশ্চেনে আনসার দেওয়া আছে ওগুলা রেডি করেন বাস। তারপরে দেখবেন কত কোশ্চেনের আনসার আপনি নিজে নিজেই হচ্ছে প্র্যাকটিস করতে পারবেন। জিটি কোর্সের ফি আর একাডেমিক কোর্সের ফি সেম অর ডিফারেন্ট? সাইফুদ্দিন ভুইয়া ভাইয়া আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আমাদের কোর্স ফিস 6,000 টাকা। তবে হচ্ছে যারা জিটি ক্যান্ডিডেট তাদের এডিশনাল ক্লাস হবে প্রত্যেক শুক্রবার, মানে মেইন ক্লাস তো হবেই প্রত্যেক শুক্রবার বাংলাদেশ সময় বিকাল 6:30 ঘটিকায় 6টায়, আমি বাংলাদেশে থাকতে 3:30টায় হতো। জিটির মেইন বই থেকে এডিশনাল রিডিং এর ক্লাস হবে মেইন ক্লাসের পাশাপাশি। আর সপ্তাহে 3 দিন একাডেমিক, এগুলো তো পাবেনই। একাডেমিক এক্সিটে ওয়ার্ক পারমিট, আলী হায়দার ভাইয়া, এটা শুধুমাত্র ইউকে তে আপনার কেয়ার ভিসায় সম্ভব, এছাড়া নর্মালি হয় না। নর্মালি ওয়ার্ক পারমিটের জন্য জিটি লাগবে। একটা কোশ্চেন আপনি 3 বার লিখছেন। সুমাইয়া ম্যাডাম বলছেন রিভিউ দিতে পারছি না, লিংকে ঢোকা যায় না। আপনি ম্যাডাম একটু ফেসবুকে যান, ফেসবুকে যে সার্চ দেন, সার্চ দিয়ে লেখেন আইএলস স্কুল বিডি, সার্চ দেন আইএলস স্কুল বিডি, আইএলস স্কুল বিডি লিখে সার্চ দিলে তখন এটা আসবে, তখন ওখানে রিভিউতে যাবেন। রিভিউতে গেলে এখানে রেটিং আসবে, রেটিং এ ক্লিক করবেন। রেটিং এ ক্লিক করলে এখানে একটু দয়া করে 2-1টা লাইন লিখবেন, লিখে আপনি হচ্ছে সাবমিট করবেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ যারা রিভিউ দিছেন, অন্তরে অন্তরস্থল থেকে আপনাদের জন্য ভালোবাসা, শুভেচ্ছা, শুভকামনা। আজকের ক্লাসের জি পিডিএফটা দিয়ে দিচ্ছি। মুজাহিদুল ইসলাম ভাইয়া শুক্রিয়া, থ্যাংক ইউ। আব্দুল মজিদ সাউদ ভাইয়া রিভিউ দিয়েছেন, ধন্যবাদ ভাইয়া। কোশ্চেন করেছেন আমি লিসনিং আর স্পিকিং এ অনেক উইক, এখন 2টা মডিউলের জন্য কি করতে পারি? স্পিকিং এর জন্য আমাদের কমন কোশ্চেন গুলো আগে রেডি করেন, আর লিসনিং এর জন্য পার্ট 1 পার্ট 4 এর শুধুমাত্র ফিলিং দ্য ব্লাঙ্কসটা দেখেন, আর বইয়ের শেষের অডিও স্ক্রিপ্টটা দেখেন। অডিও স্ক্রিপ্টে তাকাবেন আর কানে হেডফোনে শুনবেন যে বলেটা কি ওরা। বেলায়েত মজুমদার নয়ন ভাইয়া বলছেন যে ভাই আমি জানুয়ারিতে এক্সাম দিব, বাট আমার শুধু মাত্র স্পিকিং অনেক উইক, বাকি 3টা ঠিক আছে, এখন কি করব? শুধু স্পিকিং উইক তো আলহামদুলিল্লাহ, যেহেতু বাকি 3টা ঠিক আছে। স্পিকিং ডেভেলপ করা খুব বেশি কঠিন না, পার্ট 1 এর 10টা 40টা একদম মুখস্থ করে ন্যাচারাল ওয়েতে বলেন। আপনি মনির দরকারই নাই আপনার অনেক কিছু, আগে শুরুতে এই কয়টাই ঠিক করেন, এই কয়েকটা প্রশ্নই রেডি করেন, পরে আননোন কোশ্চেন পরে দেখা যাবে। ভাইয়া এই এই যে টেমপ্লেট গুলো দিচ্ছেন ওইগুলো মুখস্থ করব, মুখস্থ করে তারপরে জি জি এক্স্যাক্টলি বলবেন একদম নিজের মতো করে ন্যাচারাল ওয়েতে। লতাস A30 রিভিউ ডান ভাই, শুক্রিয়া, থ্যাংক ইউ লতা ম্যাডাম। জেরিন ম্যাডাম বলছেন দিস স্টোরি ইজ দ্য মোস্ট ইন্সপিরেশনাল আই হ্যাভ এভার সিন। এই টাইপের সেন্টেন্স গুলো তো ওই 60 কোশ্চেনের মধ্যে নেই, মুখস্থ করার কথা বলে। এগুলো তো ভাই কমন লাইন, এগুলো তো প্রশ্ন না, এগুলো কমন লাইন। এই যে আই হ্যাভ এভার সিন এর ব্যবহার, জেন ম্যাডাম আই হ্যাভ এভার সিন যে বলা যায় এটার একটা আইডিয়া। ইউকে ভিআই দিয়ে সব কান্ট্রিতে স্টাডি অ্যান্ড ওয়ার্ক পারমিট ইউকে তে যাওয়া যাবে কি? ইউকে ভিআই দিয়ে শুধু ইউকে তে, ইউকে স্পেশাল, আর আমেরিকা বা অন্য 2-1টা দেশে যাওয়া যায়, বাট ইউকে ভিআই মানে শুধু ইউকেটাই স্পেশাল। ভাই যারা রিভিউ দেন নাই দয়া করে একটু রিভিউটা দিয়ে রাখেন। রিভিউ ডান মোহাম্মদ আলী ভাই, থ্যাংক ইউ, শুক্রিয়া। লিসনিং এর জন্য কয়টা বইয়ের অডিও স্ক্রিপ্ট পড়া উচিত?
যে কোনো 5টা বই যদি সম্পূর্ণ বুঝে বুঝে সলভ করেন আমার মনে হয় এনাফ। যে কোনো 5টা বই। যে কোনো 5টা বই। ভাই সবাই দয়া করে একটু রিভিউটা দেন, রিভিউটা দিলে আমাদের অনেক উপকার হয়। আর কারো কোনো কোশ্চেন? এনি কোশ্চেন? যারা রিভিউ দিয়েছেন অনেক ধন্যবাদ, শুকরিয়া, জাযাকাল্লাহ। 30 জন রিভিউ দিয়েছেন, 30-32 জনের মতো, তাও অনেক সবাইকে ধন্যবাদ। ওকে, সবাইকে অনেক ধন্যবাদ, শুকরিয়া, জাযাকাল্লাহ। আমাদের নেক্সট ক্লাস পরশুদিন আবার কথা হবে। সো আজকের ক্লাসের রেকর্ড তারপরে এটি সব দিয়ে দিচ্ছি। মিজান ভাইয়া থ্যাংক ইউ, শুকরিয়া, জাযাকাল্লাহ। নেক্সট ক্লাসে আবার কথা হবে, সবাই পড়বেন। জি বলেছি যাওয়া যাবে, আজিজুল ইসলাম ভাইয়া, এটা যাওয়া যাবে, অসুবিধা নেই। আহ, জেরিন ম্যাডাম আপনাকে যে ক্লাস লেকচার শিটটাই দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সবাই সবার জন্য দোয়া করবেন, আল্লাহ সবাইকে ভালো রাখুন। আজকের মতো এখানেই সমাপ্তি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাই সময় করে যারা রিভিউ দেন না একটু দিয়ে দিন। 30-32টা রিভিউ যারা দিয়েছেন অনেক ধন্যবাদ, শুকরিয়া।